কে সোহান? না আমি মীরা, মানে তোমার ভাবি। দরজাটা একটু খোলো। দরজা খোলার পর ভাবি আপনি আমার রুমে? আজ না আপনার বাসর রাত? হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া বলল তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই এই ইনজেকশনটা দিতে এলাম। ওই একটু পেয়েছি তাই বলে বাসর না করে দেবরের সেবা করতে হবে? তোমার ওই হিংসেটা বড়টা কিভাবে বলো তো? যা ভাবার ভাবুক। তা তোমার গার্লফ্রেন্ড কয়টা দেবরজি? কি যে বলো না ভাবি, আমার মতো বাজে দেখতে ছেলের সাথে কোন মেয়ে প্রেম করবে? এরই মধ্যে আমার কেমন জানি অস্বস্তি লাগছে আর গরমে গা ঘামছে। কি যে বলো, তুমি দেখতে যা সুন্দর আর কিউট, আমার তো মনে হয় তোমার অলরেডি 4-5টা গার্লফ্রেন্ড আছে। আমাকে দেখে লজ্জা পাচ্ছ বলতে। আরে লজ্জা পাবো কেন? সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি জানি, মুখে বলছো কেউ নেই, কিন্তু ঠিক এক সময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে, আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করছো। আরে তুমি এত ঘামছো কেন? এদিকে ইনজেকশনটা দেওয়ার পর থেকে আমার কেন জানি গরম লাগছিল, আর এখন গরমের সাথে কেন জানি মনে হচ্ছে আমার ভাবির উপর কুনজর পড়ছে। বারবার নিজেকে সামলাতে চেষ্টা করছি, তবুও ব্যর্থ হচ্ছি। তখন আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আরে কই ঘামছি, অনেক রাত হয়েছে, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেরি করলে রাগ করতে পারে। না, তোমার ভাই রাগ করবে না, আমার কাছে এসো, তোমার মুখের ঘাম মুছে দিই। বলে নিজের বুকের উপর থেকে বিয়ের শাড়ির আঁচলটা সরিয়ে দেয় আর আমার খুব কাছে চলে আসে। মীরা আমার কাছে আসার ফলে আমার চোখ শুধু বারবার মীরার বুকের দিকে যাচ্ছে। কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। তাই? আমাকে এভাবে দেখার কি আছে? তোমাকে দেখতে একদম আমার নীলার মতো লাগছে, মন চাইছে তোমাকে। এই নীলাকে আর আমাকেই বা কি? মীরা একদম আমার শরীরের গায়ের সাথে গা ঘেঁষে কথাগুলো বলল। নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, আর তোমার এই সৌন্দর্য, তোমার গায়ে ঘ্রাণ ঠিক যেন নীলার মতো। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে। তাই? এদিকে মীরা আমাকে জড়িয়ে ধরার ফলে আমার ভিতরের পশুটা জেগে ওঠে, আর মীরাকে বিছানায় ফেলে ওকে চুমা খেতে খেতে মীরার গা থেকে সব কাপড় খুলে ফেলে দেয়, আর ওর সারা শরীরে আদর করতে করতে হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় দেওয়া হয়নি, আমি কাব্য আহমেদ, আর ঘটনা আমার ভাবিকে নিয়ে। মূল ঘটনা কি এটা আপনারা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। চলেন তাহলে কাহিনী শুরু করি। পরের দিন ঘুম ভাঙলো, বাড়িতে মা বাবা হইচই শুনে। ঘুম ভাঙতে মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার মুখ দেখতে পারছি না, কারণ মেয়েটার মুখ চুলে ঢেকে আছে। ওর সাথে যে আমিও উলঙ্গ হয়ে আছি তা বেশ বুঝতে পারছি, কিন্তু এ কি, আমার ঘরে মেয়ে আসলো কি করে? না, মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখের উপর থেকে চুল সরাতেই যাকে দেখলাম তাতে আমার মাথায় বেশ আকাশ ভেঙে পড়লো। কি দেখছি আমি? আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবির ফুল সজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ার রুমে থাকার কথা, তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে, তা তো ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি হয় তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ মীরা ঘুমের মধ্যেই বলল যে, উফ জান, এভাবে কেউ ঘুম থেকে উঠায়? ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন, আর আমাদের এই অবস্থা কেন? উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা রাত শরীরে আদর করতে করতে কত সুন্দর করে জান, সোনা, ময়না, টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতে এত ভদ্র হয়ে গেলে। ভাবি কি বলছেন এসব? আমি আপনাকে আদর করছি মানে? আপনি আমার সাথে মজা করছেন তাই না? তোমার এসব মজা লাগছে তাই না? একটা মেয়ে তোমার বুকের ওপর সারা রাত বিনা কাপড়ে ছিল, আর এখন সেই অবস্থায় তোমার সামনে রয়েছে, আর এটাকে তোমার মজা লাগছে? এই জান, আমাকে আদর করো না প্লিজ, আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছে করছে। মামা মানে আপনি এসব কি 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 বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলে ভাবি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার উপর বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেই ভাবি তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিবে তখনই দূর, ভালো লাগে না। এই দেখো তো কে আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলে মীরা মানে ভাবি আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যেই দরজার দিকে পা বাড়াবো, তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে, যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। বুকটা বারবার ভয়ে কেঁপে উঠছে। না জানি দরজার ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরেই ফেলবে, কেউ আমার কথা বিশ্বাস করবে না।
কিন্তু যে যা হয়েছে তা আমি ইচ্ছে করে নাই বা করতেও চাই নাই। তারপরে অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর যেই দরজাটা খুলে দেই হঠাৎ আর আমি অপরাধীর মতো মাথা নিচু করে আছি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি? তোর কি বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই তাকে বেঁধে রেখে তার বউকে, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগে। এদিকে রুমের ভেতর থেকে মীরার হো হো করে কান্না ভেসে আসছে, কিন্তু ওই মেয়ে আবার কি জন্য কাঁদছে? কাদার কথা তো আমার নিজের চোখের সামনে নিজের আজরাইলকে দেখতে পারছি। আম্মু আমি চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আম্মু বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি ভালোই নাটক করতে পারস। এমনভাবে কথা বলছি যেন তুই ভাজা মাছ উল্টেও খেতেও জানাস না। তুই চাচাতো ভাই হওয়ার পরেও তোকে তো আমার নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিলি। ভাইয়া তুই বিশ্বাস কর আমি বিশ্বাস আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লেগে আসিস? ভাইয়ার কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছুবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছা করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি এসব কি বলছে? তো মরে যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্যর ব্যবহার করা কাপড়ও পরি নাই, আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে। তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আর রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করেছে তা একদম ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর থেকে এই বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ের লাকিস নিয়ে আসো। আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়াকে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে নয়, এটা তুই এই মেয়েটার হাতে দে। তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পৌঁছে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন? আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজেদের ছেলের অপরাধ ঢাকতে আমাকে টাকা দিচ্ছেন? আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না। শুধুটা ঠিক তখনই আব্বু এসে গম্ভীরভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকে এই বাড়ি থেকে এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেদেরকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের জন্য মরে গেছে। আর ওকে ওকে এটাও বলে দাও ওর ভাগের সব কিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে ওই সম্পত্তির ভাগের জন্য এই বাড়িতে না আসে। আম্মু আব্বু এগুলো কি বলছো? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকে ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনোদিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু, রিয়া, ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বের হয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মীরার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরাও আমার পেছন পেছন এসে গাড়িতে উঠে। তারপর ও ড্রাইভারকে কী যেন বলল, আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আসি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথে ডাক্তারি পড়তো, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করতো সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা, আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়।
তারপর মীরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপর কি হলো তা আপনারা তো দেখতেই পেলেন। এই কি হলো, কি এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ওহ, আমি কিছু না বলে মীরা পিছু পিছু একটা বাড়িতে যাই আর গিয়ে সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর বাথরুম থেকে বের হয়ে যা বললো তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? সি, এটা কি ভাষা? এই শোন, তুই এমন কোনো মহান ব্যক্তি না যে তোরে সম্মান করতে হবে। আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দেব। এখন নে, এই কাগজে সই করে দে। মীরা চোখ মুখ লাল করে বলল কথাগুলো। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ, এখন চুপচাপ সই কর। কি বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি? তুই বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালোই ভালোই সই কর বলছি, না হলে আমি যে কি করব তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তা করুন, আমার কিছু যায় আসে না। আপনি আমার যা ক্ষতি করার তো করেছেনই। এখনো কিছুই করি নাই মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে আমি এখান থেকে সোজা থানায় যাব আর গিয়ে এটা বলবো যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তো জেল খাটতেই হবে, সেই সাথে তোর মা বাবাকেও পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এই নে, সাইন কর এখানে। তারপর আমি পেপারগুলো না দেখেই বা না পড়েই সাইন করে দিই। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে, কারণ সকালে গোসল করা হয় নাই। গোসল করে বাইরে বের হতে মীরা বলল, এই যা, বাজার থেকে চাল, ডাল, শাক, সবজি ইত্যাদি কিনে নিয়ে আয়। তারপর আমার জন্য খাবার তৈরি করবি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি। আর আমি করব রান্না? অসম্ভব। আমি আপনার কোনো গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। আমি মীরার হাত থেকে ওর মোবাইলটা হাতে নিয়ে যেই মোবাইলের দিকে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেছে। মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর। এ কি দেখছি? আমার বোনের গোসল করা ভিডিও। মীরা এটা কোথায় পেল? আর এটা যদি কোনোভাবে লিক করে দেয় তাহলে আমার বোনটার জীবনটা শেষ হয়ে যাবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কিনা। যদি না শুনতে চাস তো আমি আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করব না। তবে মনে রাখ, আজ থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাগুলো শুনবো, সব কাজ করব। কথাগুলো বলে যেই বের হতে যাব তখন মীরা পেছন থেকে বলল, এই শুন, বাজারে যা, এখন বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতরে বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলে বাইরে চলে আসি আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামতে সিগন্যাল দিলাম। কই যাবেন মামা? বাজারে যাব। যাবেন? ওঠেন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সবকিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বাজে। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম আর এখন বাজে 7:30। জানি না এখন আবার ভাবি কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করি নাই, আজকেই প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিয়ে বলতে লাগলো, ওই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করি নাই তো। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারে ব্যাগ নিয়ে বলল, এ কি কিনেছিস? এগুলো সব পচে যাওয়া কাঁচা বাজার কিনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এভাবে নষ্ট করেছিস? কথাগুলো বলে আমার দিকে ব্যাগটা ছুড়ে দেয় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আজকে রাতে তুই বাইরেই থাকবি, তোর আজকে আর এ বাড়িতে জায়গা নেই। দেখুন, মজা করবেন না, আকাশটা অনেক অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এর মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। অনেক ডাকাডাকির পরেও মীরা দরজা খুলে দেয় না। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় হতে যাচ্ছে, বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারি নাই। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার পেল কোথায়? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের এক হোটেল থেকে খাবার কিনে আনে, কারণ মীরা জানতেন আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিরমিচির শব্দে মীরার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে হাসপাতালে যাওয়ার জন্য, আর দরজা খুলতেই দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি।
এদিকে আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে ডাক দিয়ে বলল, কুত্তার বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাহিরে ঘুমানো হচ্ছে? তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। অবশ্য মনে মনে বলল মীরা। তখন রাগের মাথায় মীরা আমাকে একটা লাথি দেয়, আর সাথে সাথে আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি, কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে এত তাড়াতাড়ি মরে যেতে পারে না, ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা কাব্যর কাছে যায়, আর কাব্যর গায়ে হাত দিতেই মীরা শিউর ওঠে, কারণ মীরা কাব্যর গায়ে হাত দিয়ে বুঝতে পারে কাব্যর শরীরে জ্বরে একদম পড়ে যাচ্ছে। তারপর মীরা কাব্যর পা ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়, আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফেরে। আমি চোখ খুলতেই দেখি আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি। আমার শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি গতকালকে যে কাপড় পরেছিলাম তা এখনো পরে আছি। যাই হোক, তারপরে কোনো রকমে বাথরুমে যাই গোসল করতে, আর বাথরুম থেকে বের হতেই দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কিরে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভিতরে কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো, আর রুমে কি করে আসলি মানে? এই বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নাই, তাহলে ভাব তোকে কে এনেছে। ওহ, বুঝতে পেরেছি। এখন কথা বাদ দে, এই নে খাবারগুলো খেয়ে এই ওষুধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আসি, আর আজকে সকাল থেকে কিছু খাইনি, তাই কোনো কিছুই না ভেবে খাবারগুলো ওর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব? এভাবে অবাক হওয়ার কিছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি এগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দেবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা আমার জন্য খাবার তৈরি কর। ভাবি, আমি রান্না করতে পারি না, মাথা নিচু করে বললাম। কি বললি? রান্না করতে পারিস না? তাই না? তাহলে কি পারিস? হ্যাঁ, এটা পারিস যে কিভাবে একটি নিরীহ নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফেলে কিভাবে তার সর্বনাশ করা যায়, কিভাবে একটা হাসি খুশি পরিবারকে দুঃখের সাগরে ভেসে দেওয়া যায়। মীরা রাগ করে বলল কথাগুলো, কিন্তু আমি তার কথায় কিছুই বুঝলাম না। মানে কি বলছেন এগুলো? কিছু না, যা এখন খাবার তৈরি কর। বলে মীরা বাথরুমের দিকে যাচ্ছে। তখন আমিও আর কিছু না বলে রান্নাঘরে যাই রান্না করতে। তারপর অনেক কষ্টে কোনো রকমে রাতের জন্য খাবার তৈরি করি। বাড়িতে থাকতে আম্মু যখন রান্না করতো তা দেখে একটু একটু শিখেছিলাম, কিন্তু আগে কখনো রান্না করি নাই। যাই হোক, রান্না করা খাবারগুলো টেবিলে রাখতেই মীরা খাবার টেবিলে এসে একটা চেয়ারে বসে পড়ে, আর বসতে বসতে বলল, দেখি কেমন রান্না করতে পারিস। মানুষ খেতে পারবে তো? আমি এতটাও খারাপ রান্না করি না যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি? আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলে আমার গায়ে ভাতের প্লেট ছুঁড়ে মারলো মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার উপর এভাবে ভাতের প্লেট ছুঁড়ে দিলেন কেন? উফ, কপালটা মনে হয় কেটেই গেল। হাতে একটু রক্তও দেখলাম। ঠিক হয়েছে, তোর সাথে তো এটা হওয়াই দরকার, কুত্তার বাচ্চা কোথাকার। দেখুন, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো একটা ছেলে বলতো তাহলে তার যে কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? শোন, আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না, কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পারে মা অনেক সময় জ্ঞান হারিয়েছে। তাই আমার মা ছোট থেকে শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছু করতে পারছে না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? আমি বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা আমাকে বলছিল যে আপনার খেয়াল রাখতে। ওই, তোর পেঁচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব, আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে চাস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। এটা বলে তারপর না খেয়ে উঠে যাই। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতেই ওর রাত কেটে যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই, আর কাপড়ে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ওর রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার এক পাশে এসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। একদিন আম্মু পা টিপে দিতে বলছিল আমাকে। আম্মুর পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না, কিন্তু তার কষ্টটাকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সেই আমাকে এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে, যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারি নাই। এদিকে মাঝরাতে মীরার ঘুম ভেঙে যায়।
ও পায়ের দিকে তাকিয়ে দেখে কাব্য ওর পায়ের উপর মাথা দিয়েই শুয়ে আছে। আর ঘুমন্ত অবস্থায় কাব্যকে দেখে ওর কেন যেন মায়া লাগছে। কি মায়াবী নিষ্পাপ চেহারা, মনে হচ্ছে কাব্য যে কতটা আপন। কাছে কাব্যের মাথায় পরম যত্নে একটা চুমু এঁকে দিতে। এখন নিজের অজান্তেই কাব্যকে হঠাৎ চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎ কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেয়ারে বসে পরম মমতায় ডায়েরিটা স্পর্শ করতে করতে ডায়েরির প্রথম পাতাটা খুলে পড়তে শুরু করে। ডায়েরির কথা। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনের ইচ্ছা আজ সত্যি হতে চলেছে। সব সময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দিব। যাই হোক, কলেজে এখন ঢুকতেছি, তখনই হঠাৎ কে যেন আমায় ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় সন্তান আর সবচেয়ে আদরের মেয়ে। কেন, আমি কি আসতে পারি না? আরে আমি তা বলেছি নাকি? তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি এই কলেজে পড়তে আসছি, এখানেই অ্যাডমিশন নিয়েছি। বলিস কি, তুই এখানে ভর্তি হয়েছিস? কই, আগে তো তোকে দেখিনি। আরে সুদিন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম, তাহলে দেখবি কি করে? ওহ, তাই বল। তা কোন ডিপার্টমেন্টে? এই তো বিজ্ঞান। তাহলে তো আমাদের সাথেই, চল ক্লাসে যাই। চল। তারপর দুজনে ক্লাসে যাই। রিমা ওর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথা নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি না বুকের ভিতর কিছু একটা বেজে উঠল হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? কাকে তুই চকলেট বয় বলছিস? এটা তো অ্যালার্জি বয়। কেন রে, এমন একটা কিউট বয়কে তোরা কোন দুঃখে অ্যালার্জি বয় বলতেছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম। জানিস কি বলেছিল? আরে আরে, ওইদিকে না তাকিয়ে এই দিকে তাকা। ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে তুমি আমাকে আফু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, সোনা বাবু জানো বলে ডাকবে? কি বলছেন? এগুলো তো লাভাররা তাদের ভালোবাসার মানুষকে বলে। তাহলে আমি কেন আপনাকে এগুলো ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। কেন কেন? আমি কি দেখতে সুন্দর না? নাকি আমার নাক বোচা, দেখতে কালো, মুখে গন্ধ নাকি? আরে না না, আপনি দেখতে পরীর মতো। যে কেউ আপনার প্রথম দেখায় প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলেছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে জীবনে শুধু কষ্ট আর কষ্ট পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু আপনিই বলুন, আমি কি এতই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়াল মারবো? আরে ধুর, সব বাবা মাই তো তাদের সন্তানকে এসব বলে। তাই বলে কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকেও প্রেম করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমনটা? এখন বুঝলি তো কেন তোর চকলেট বয়কে এলার্জি বয় বলি? আর একটা কথা বলি শোন, শুধু আমি একা নয়, আরও অনেকেই তোর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে এক কথাই বলেছিল, এ শালা শুধু অ্যালার্জি বয় নয়, সেই সাথে জাতীয় বয় হলেও ভালো হতো। ওই সতীনের ঘরে সতীন, কখনো তুই নিজের মুখ আয়নায় দেখছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবার রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশের কদমালির ছেলে আক্কাস আলী ঠিক আছে। হ্যাঁ, আসছে আমার জাদার দেশের রাজকুমারী রে। তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। সালমান খান আসবে কি আসবে না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে, আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও হবে। আর দেখ না, ওর নাকটাও কত সুন্দর, যে কেউই ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফোরানো হয়েছে। তুই তো 20 সালের সেরা যোগ সোনালি রে সতীন, এটা কোনোদিন হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকে দেখতেই থাক, আগে আগে হতা হে কিয়া। কেন, কি করবি তুই? নীলা রিমাকে কিছু না বলেই কাব্যের কাছে যায়। গিয়ে দেখে ও মাথা নিচু করে আছে। হাই, আমি নীলা। আমি কি এখানে বসতে পারি?
কাব্য মাথা উঁচু করতে দেখে একটা অপরূপা সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথার রাজকুমারী, মন চাচ্ছে তার দিকে তাকিয়েই থাকি। কাব্য আমাকে প্রথম দেখেই হাবলার মতো তাকিয়ে আছে, আর আমার একটুও লজ্জাও লাগছে না ওর তাকানো দেখে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হলো, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আমি মেয়েটার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম। এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, বোকা ছেলে বলে কি, এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করেই তো বলতে পারি, তাই না? তাও ঠিক। এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদম না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো তোমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলেও হতে পারি। না, হতেই পারো না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বললো, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সবসময় সত্য নাও হতে পারে। ঠিক তো। আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন না হয় তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়। এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথমে দিতে চাচ্ছিল না নাম্বার, কিন্তু আমি কাব্যর কাছ থেকে এক প্রকার জোর করেই ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি, আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে যখন আমি বুঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়েই থাকতো, যা দেখে কলেজের সব ছেলেমেয়েরা আমাদের খুব হিংসা করত। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের উপর দুর্বল হয়ে পড়েছি। শুধু আমি বললে ভুল হবে, কাব্য যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সব সময় ও আমাকে শাসনের উপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই কাব্য আমার কাছে আসে। ওই নীলা, চল আজকে তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? চল না, যাওয়ার পর দেখতে পারবি। তারপর দুজন একসাথে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করি, আর রিক্সা একটা পার্কের কাছে আসতেই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে কাব্য। আমি রিক্সা থেকে নেমে দেখি আমরা একটা পার্কের সামনে, যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা আসে। কিরে, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? ভিতরে চল, তাহলে বুঝতে পারবি। তারপর কাব্য আমাকে নিয়ে ভিতরে চলে যায়। একটু যাওয়ার পর কাব্য বলে উঠল, এই নীলা, এখন তুই একটু তোর চোখটা বন্ধ কর। কেন? আরে কর না। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যর কথা মতো আমি চোখ বন্ধ করি। আমি ঠিক বুঝতে পারলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কাব্য বলল, এবার চোখ খোল নীলা। আমি চোখ খুলতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আপনা আপনি চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ আমি চোখ খুলতেই দেখি কাব্য এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে কিছু বলতে যাব, তার আগে কাব্য বলতে লাগলো, নীলা, প্রেম ভালোবাসা কি তা আমি জানি না, আর কখনো জানতেও চাই না। কলেজের দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম। আর সেই প্রথম দেখাতেই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। নীলা, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, আপু ছাড়া কথা পর্যন্ত বলি নাই। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আর জানো, যদি ওই দিন তুমি আমার সাথে বন্ধুত্ব না করতে, বিশ্বাস করো আমি নিজেই সেদিন তোমার সাথে বন্ধুত্ব করতাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার প্রতি তোমার যে ছোট ছোট দুষ্টু মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান করতে, তখন তা ভাঙাতে আমার খুব ভালো লাগতো। আর ওই ভালো লাগা যে কখন ভালোবাসার রূপ নেয় তা আমি বুঝতে পারি নাই। নীলা, তুমি কি হবে আমার এই তৃষ্ণাক্ত মনের রানী? হবে কি আমার মায়ের আদরের বৌমা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মাথা নিচু করে আসে। চরের শব্দে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কাব্য আমাকে ভালোবাসে এটা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে আমি চর খেয়ে মাথা নিচু করে ভাবতে লাগলাম, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না?
সেই জন্যই হয়তো আমাকে চড় মারলো। আজ আমার কারণে এত ভালো একটা বন্ধু আমি হারাতে চলেছি, এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে যেই চলে যাচ্ছি, ঠিক তখনই পেছন থেকে নীলার ডাক। ওই কোথায় যাস আমাকে একা ফেলে রেখে? জানি না। জানিস না মানে? একটা চড় খেয়ে বলছিস জানিস না? তাহলে আমার বাকি জীবনের দায়িত্ব কিভাবে নিবি? হে খোদা, এ আমি কাকে ভালোবাসলাম? নীলার মুখে ভালোবাসার কথা শুনে সাথে সাথে পেছন থেকে সামনে ঘুরে দাঁড়ালাম আর খুশি হয়ে বললাম, কি বললি নীলা? আরেকবার বল, তুই কাকে ভালোবাসিস? কাকে আবার? আমার সামনে যে বিতু দাঁড়িয়ে আছে। জানিস, তোকে আমিও প্রথম দিন থেকেই ভালোবাসি, তাই তো তোর সাথে বন্ধুত্ব করি নিজ থেকে, আর বিভিন্নভাবে বোঝাতে থাকি যে তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই বোঝার চেষ্টাই করতি না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? বাঙালি আবার জিগাই, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি আর কিছু না বলে নীলাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে আরে কি করছিস? সবাই দেখছে তো, আমার বুঝি লজ্জা করে না? ওহ সরি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বলি, সরি, আসলে খুশিতে তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার মুখে ভালোবাসি কথাটা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। তারপর দুজন পাশের একটা বেঞ্চে পাশাপাশি বসে পড়ি, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো নিয়ে সুখের একটা কাল্পনিক জগৎ তৈরির কথায় একে অপরকে বলতে থাকি। আর এইভাবেই শুরু হয় আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়। অন্যান্য ছেলেদের মতো কাব্য কখনো আমার সাথে বাজে কথা বলতো না, মানে রুম ডেটের কথা বলতো না, বরং আমি ফাজলামি করে ওকে বলতাম। তখন ও আমাকে বোঝাতো ও আমার সাথে যা করার তা বিয়ের পর বৈধভাবেই করতে চায়। ও কখনো আমায় খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শও করতো না। এতে ওর প্রতি আমার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। 2 মাস পর একদিন, কাব্য, এই কাব্য। আম্মু ডাকছিলে? হ্যাঁ শোন, আজকে আমরা সবাই তোর দাদুর বাড়িতে যাচ্ছি। ওখানে 6 থেকে 7 দিন থাকবো। তুই তো যেতে পারবি না, তাই আজকে কলেজ থেকে সোজা বাড়িতে আসবি, কোথাও আড্ডা দিবি না। ঠিক আছে আম্মু। এরপর আমি ফিরে এসে কলেজে চলে গেলাম। তারপর কলেজে যেতেই হঠাৎ মনে হলো, হায় খোদা, সবাই তো দাদু বাড়িতে যাচ্ছে বলছে, তাহলে আমি কি করে এতদিন থাকবো? নিজেকেই হাত পুড়ে রান্না করতে হবে। ভাবতেই মনটা খারাপ হলো। তখন, মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? নীলা আমার কাছে আসতে আসতে বলল, আর বলিস না, সবাই দাদু বাড়িতে বেড়াতে যাচ্ছে, শুধু আমি ছাড়া। এরই মাঝে হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। এই নীলা, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে বৃষ্টিতে ভিজবো। না, আমি কোথাও যাব না। আমি আর তুমি এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বরের সাথে বৃষ্টিতে ভিজবো। এই কথা বলতে না বলতে আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো নীলা। আমি নীলাকে কিছু বলবো যে আমার বৃষ্টিতে পানিতে ভেজা নিষেধ, কিন্তু নীলার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর কিছু বললাম না। ওর সাথে আমিও বৃষ্টিতে ঘুমিয়ে গেলাম। এদিকে নীলা কলেজে এসে অনেকক্ষণ ধরে কাব্যর জন্য অপেক্ষা করছে, কিন্তু কাব্য আসার কোনো লক্ষণই নেই। অবশেষে বিরক্ত হয়ে কাব্যকে ফোন দেয়। হঠাৎ মোবাইলে একটা কল আসলো। মোবাইলের দিকে তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কোনো রকমে কলটা রিসিভ করলাম। হ্যাঁ, হ্যালো নীলা, বলো। কোথায় তুমি? আর তোমার গলা এমন লাগছে কেন? আমি বাড়িতে, আমার সামান্য একটু জ্বর এসেছে, এজন্য। কি, তোমার জ্বর, আর সেটা তুমি আমাকে এখন বলছো? এই তোমার বাড়ির ঠিকানা দাও তো। কিন্তু কাব্য কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো কাব্য, কি হলো, কথা বলছো না কেন? কোথাও ওর কিছু আবার হলো না তো? কেন যে ওকে কালকে জোর করে বৃষ্টিতে ভিজতে দিলাম? আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। উফ, কি যে করি, খুব চিন্তা হচ্ছে। ওর যদি বাড়ির ঠিকানাটা জানতাম তাহলে ওকে দেখতে যেতে পারতাম। কি রে নীলা, কি ভাবছিস এত? সেই থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলতেছিস না। হ্যাঁ রে, একটু চিন্তায় আছি। আচ্ছা, তুই কি কাব্যর বাড়ির ঠিকানা জানিস? কেন জানবো না? 3 রাস্তার মাথায় গিয়ে ওর নাম বললে যে কেউ তোকে বলে দেবে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, আমি এখন যাচ্ছি। আরে শোন তো, এটা তো বল, তুই ওর বাড়িতে কেন যাবি? যাহ বাবা, চলে। রিমার কথা মতো আমি কাব্যদের বাড়িতে আসি। ওদের বাড়িটা বাইরে থেকে দেখতে সত্যি অনেক সুন্দর। বাড়িতে একটা গার্ডেন আছে দেখছি। যাক, আমার শ্বশুর বাড়ির লোকজন দেখছি অনেক শৌখিন, কিন্তু এ কি, বাড়ির দরজা খোলা কেন? দরজায় হাত দিতেই সম্পূর্ণ দরজা খুলে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই দেখি কাব্য মেঝেতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে যেই ওকে তুলতে যাব, এ কি, ওর গা, শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তারপর আমি অনেক কষ্টে কাব্যকে তুলে পাশের একটা রুমে নিয়ে যাই। এখন কি করব, কিছুই তো মাথায় আসছে না।
ও মনে পড়ছে, ছোটবেলায় জ্বর আসলে আম্মু মাথায় পানি ভিজা কাপড় দিয়ে গা মুছে দিত, এতে নাকি জ্বর কমে। তাই আমিও কাব্যর শার্ট খুলে ওর গা মুছে দিচ্ছি। কিন্তু এ কি, ওর জ্বর তো কমছে না, বরং বেড়েই চলেছে। কাব্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ওই ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চাই। যদিও সে ওই দিন ওর কোনো অপরাধ ছিল না। সে যাই হোক, আমাদের সম্পর্ক এখন আগের থেকেও মজবুত হয়েছে। কাব্য আমাকে সবসময় পর্দা করতে বলে, মানে বোরকা পরে চলতে বলে। প্রথমে আমি একটু পড়তে দ্বিধাবোধ করতাম, কারণ এই যুগে আমি কেন বোরকা পরে চলবো, কিন্তু কিছুদিন পর জানি না কেন নিজের অজান্তেই বোরকা পরে চলতে থাকি। এভাবে দেখতে দেখতে আরও 2 মাস চলে যায়। এর ভিতর জানি না ওর কী হলো, কারণ এদিনে কাব্য যে দিন দিন ওদের বাড়িতে কেউ থাকতো না, সেদিন কাব্য আমাকে ওর বাড়িতে নিয়ে যেত আর আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমি প্রথম ওকে মানা করলেও ওর জেদের কাছে হার মেনে যায় এক সময়। আমি যেটা ভেবে সব কিছু উজাড় করে দিয়েছি যে ও তো আমাকে ভালোবাসে আর আমাকেই তো বিয়ে করবে, তাহলে সমস্যা কী? কারণ আমি তো ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু দিন দিন কাব্যর নেশা যেন বাড়তে থাকে। এখন ও শুধু ওর বাড়িতে নয়, এমনকি আমার হোস্টেলেও আসতো, যা আমার অনেক বান্ধবীরাই জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ ওরা ওদের বিএফদের নিয়ে এখানে আসতো। আর আজ কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মেয়েলে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তাই আমি গোপনে একজন মহিলা ডাক্তারের কাছে যাই আর জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। এ কথা শুনে আমি হঠাৎ খুব অবাক হয়ে গেলাম, তাই আমি খুব ভয় পেয়ে গেলাম আর কাব্যকে কল দিলাম। জান বলো। কাব্য, তুমি কি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি বলেছো আর আমি দেখা করব না?
এটা কখনো হতে পারে? বলো কোথায় আসবো? আর এমনিতেও জানি না আজ কেন যেন খুব খুশি খুশি লাগছে। আচ্ছা তুমি এই জায়গায় আসো, আমি এখানে অপেক্ষা করছি। ওকে জান, মাত্র আধা ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি কাব্যের জন্য অপেক্ষা করতে লাগলাম, যেখানে কাব্যকে আসতে বললাম। তখনই হঠাৎ করে বাড়ি থেকে আম্মু কল করলো। কি ব্যাপার, আম্মু এই সময় কল দেওয়ার কারণ কি? এই সময় তো কখনো কল দেয় না। তাই কলটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। মা, তুই আজকে একটু বাড়িতে আসতে পারবি? কেন আম্মু, কোনো সমস্যা? আর তোমার গলায় এমন লাগছে কেন? আর বলিস না, তোর বাবা কয়েকদিন থেকে অসুস্থ, তাই তোদের দুই বোনকে দেখতে চাচ্ছে। কি? আব্বু অসুস্থ আর তুমি আমাকে এখন বলছো? আমি আজকেই আসছি। তারপর কলটা কেটে দিলাম আর কাব্যকে কল দিলাম। হ্যালো নীলা, এই তো আমি বাড়ি থেকে বের হচ্ছি। সরি বাবু, তোমাকে আজকে ডেকেছি বলে, কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বাড়ি থেকে আম্মু কল করে বলল আব্বু নাকি খুব অসুস্থ, তাই। আচ্ছা ঠিক আছে, তা কবে আসবে? এই তো 1 সপ্তাহ পর। আর এসে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা তাই, আমি তাহলে ওয়েট করব। আর হ্যাঁ, সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে আমাকে কল দিবে। বাই। তারপর কলটা কেটে পার্ক থেকে সোজা বাস কাউন্টারের দিকে চলে যাই, আর সেখান থেকে সোজা রংপুরে বাস ধরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আমি তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে দেখে সাথে সাথে আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? আরে পাগলি মেয়ে আমার এভাবে কাঁদছে কেন? আমি তো একদম ঠিক আছি। তাহলে আম্মু যে বলল? আমি মিথ্যা বলেছিলাম। সে কবে ঢাকায় গেছিস? এর মধ্যে একবারও কি আমাদের দেখতে এসেছি? আমাদের বুঝি কষ্ট? তাই বলে মিথ্যা বলবে? তোমাদের ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? আচ্ছা আচ্ছা হয়েছে, তোর এই বুড়ো ছেলে মেয়ে দুটাকে পরে বকিস, আগে ভিতরে চল। তারপর ভিতরে যেতেই হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে পড়ে যায় আমি। ওগো, মেয়েটা এভাবে পড়ে গেল কেন? একটু পানি আনো না। এই নাও পানি। আম্মু আমার মুখে পানি ছিটে দেয়, তবুও আমার জ্ঞান ফিরছে না। ওগো, আমার মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? তুমি একটু পাশের বাসার রহিমা আপাকে ডেকে আনো। মিসেস রহিমা একজন গাইনি ডাক্তার। তারপর নীলার আব্বু ডক্টর রহিমাকে ডেকে নিয়ে আসলেন। ডক্টর রহিমা নীলাকে দেখে একটা ইনজেকশন দেন। আপা, আমার মেয়েটা এভাবে জ্ঞান কেন হারিয়ে ফেললো? পরে বলছি, আগে মিষ্টি আনেন। আরে আপা, পরে মিষ্টি খাইয়েন, আগে বলেন মেয়েটার কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে তো। আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? চিন্তা ছেড়ে আগে মিষ্টি মুখ করেন। আপনার মেয়ে মা হতে চলেছে, তার মানে আপনারা নানা নানি হতে চলেছেন। কি? নীলা মা হতে চলেছে? কথাটা শুনে নীলার মা বাবা দুজন চমকে ওঠে। তখন নীলার মা বলল, আমার মেয়ে মা হতে চলেছে মানে? ওর তো এখনো। নীলার আম্মু কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার বাবা বলল, ভাবি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর মিষ্টি আপনার বাড়িতে আমি পৌঁছে দেব। ডক্টর রহিমা চলে যেতেই নীলার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে দেখি মা বাবা কি যেন নিয়ে কথা বলছে। আমার জ্ঞান ফিরতে দেখে মা বাবা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই বললাম, এ কি তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে আছি বুঝতে পারছিস না? তোর পেটে কার বাচ্চা? কোথায় কার কাছে পেট বাঁধালি পোড়ামুখী? নীলা চুপচাপ। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আসলে আম্মু হয়েছে কি? তারপর ভয়ে ভয়ে সব বলে দেই। কাব্যর সাথে যা যা হয়েছিল, ওর সাথে পরিচয় থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছে সব আম্মুকে বলে দেই। তারপর আম্মু বলল, ছি, তুই আমার মেয়ে হয়ে এটা করতে পারলি? দে ছেলেটার নাম্বার দে। তারপর আম্মুকে কাব্যর নাম্বার দেই। আম্মু নাম্বারটা নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আম্মু কাঁদতে কাঁদতে এসে বলল, এই নে, তোর নাগরের সাথে যত পারিস কথা বল, ঢলাঢলি কর। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি মোবাইল কানের কাছে নিয়েই ওপাশ থেকে কাব্য যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ও আমাকে যা বলল তা কোনোদিন আমি মুখেও নিতে পারবো না। তখন ফোনটা রেখে কাঁদছি আর ভাবছি, শেষ পর্যন্ত তাহলে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে আমি আমার সব কিছু উজাড় করে দিলাম, আর সে আমার সাথে
আমি আর ভাবতেও পারছি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কি অপরাধ ছিল আমার তোমার ওই মিষ্টি চেহারার প্রেমে পড়ার? যাকে মন থেকে ভালোবাসলাম সেই তুমি আমার মনটাকে ভালো না বেসে আমার দেহটাকে ভালোবাসলে। এই ছিল তোমার মনে? তোমার যদি মেয়েদের শরীর ভালো লাগতো তাহলে কেন তুমি পতিতা খুঁজে নিলে না? কেন আমার জীবনটাকে নষ্ট করলে? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি রাত এখন 10টা বাজে। আমি এখন শেষবারের মতো আমার বাবা মাকে এই স্বার্থের দুনিয়াটাকে প্রাণ ভরে দেখে নিব, তারপর এই কষ্টের হাত থেকে মুক্তি নিব। তুই আমাকে মাফ করিস বাবা। পেটের উপর হাত দিয়ে বললাম, আমি তোকে এই পৃথিবীর মুখ দেখতে দিচ্ছি না বলে আমাকে ভুল বুঝিস না। কি করব বল? নিজের অপরাধ ঢাকতে গিয়ে আমি যে তোকেও মেরে ফেলতে পারবো না, আবার তোকে এই স্বার্থের পৃথিবীতে আনতেও পারবো না। আনলে যখন তুই তোর বাবার কথা জিজ্ঞেস করবি তখন যে আমি তোকে জবাবও দিতে পারবো না। তোকে যে বলতেও পারবো না তুই আমার ভালোবাসার মানুষের অবৈধ সন্তান। তুই তো জানিস না এই নিষ্ঠুর পৃথিবী কতটা খারাপ। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি ওই অন্ধকার কবরে একা যেতে দিব না। তোর সাথে আমিও থাকবো, আর ও পরে তোর বাবার জন্য অপেক্ষা করব। হে খোদা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবুও আমাকে সেই পাপ করতে হবে। যদি সে তার ভুল বুঝতে পারে তবে পরকালে তাকে আমাদের সাথে মিলিয়ে দিও। তুমি ওকে কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার মৃত্যুর সাথে যেন ওর সব কষ্ট আমার সাথে করে কবরেই দাফন হয়ে যায়। অসমাপ্ত। এদিকে মীরা ডায়েরিটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বোন, তোর মৃত্যুর জন্য যে দায়ী তাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। ওর জীবনটা আমি ছাড়খাড় করে দিব। বলেই কাঁদতে কাঁদতে মীরা ওখানেই ঘুমিয়ে পড়লো। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাস মীরা আমাকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে নির্যাতন করছে। রাত জাগতে জাগতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীরে আগে থেকে অনেকটা চিকন হয়ে গেছে। আর মাঝে মাঝে তো এতটাই অত্যাচার করেছে যে মনে হয়েছিল রাতের ঘুমের মধ্যে ওকে মেরে ফেলি। অবশ্য অনেক রাত মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তা করতে বাধা দিত। মনে হতো কেউ একজন আমার কানে কানে বলছে, দেখো কাব্য, মীরা যা করছে তা তোকে ভুল বুঝে করছে, তুই ওর ভুলটা ভেঙে দে। কিন্তু কি ভুল তা আজও বুঝে উঠতে পারি নাই। তারপর একদিন দুপুরে আমি ঘুমিয়ে আসি, তখন স্বপ্ন দেখি যে একটা মেয়ে কাঁদতেছে। মেয়েটাকে পেছন থেকে দেখে মনে হচ্ছে সে আমার কতদিনের চেনা। আমি যখন মেয়েটার কাছে গিয়ে যেই তার কাছে হাত রাখতে যাব তখনই মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। কল রিসিভ করবো কি না ভাবতে ভাবতে হঠাৎ কি মনে করে যেন কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, বল, এতদিন পর কি মনে করে কল করলি? কাব্য, আমি জানি ভাই তুই আমার উপর রাগ করে আসিস, কারণ আমি তোর সাথে যা করেছি তা একদম ঠিক করিনি। তুই কি এটা বলতে কল করেছিস? না, তুই প্লিজ আজকে আমার সাথে এই জায়গায় দেখা কর, প্লিজ, মানা করিস না। তোকে আমার অনেক কিছু বলার আছে। ঠিক আছে, বল কখন দেখা করব? যদি পারিস এখনই আয়, আমি এখানেই বসে আছি। ঠিক আছে, আসছি ভাইয়া। তারপর কল কেটে দিয়ে রেডি হয়ে ভাইয়ার দেওয়া ঠিকানায় চলে যাই। ওখানে গিয়ে দেখি ভাইয়া একটা মেয়ের সাথে বসে আছে। আমি ওদের কাছে যেতেই ভাইয়া আমাকে দেখে বলতে লাগলো, এ কি ভাই, তোর এই অবস্থা কেন? আমার কথা বাদ দে, কেন ডেকেছিস সেটা বল। তবে ভাইয়া একটা কথা বলতো, তুই আমার নামে মিথ্যা বলছিস কেন? আর আমাকে কেন ডেকেছিস? তোর আর মীরার ডিভোর্সের কাগজ দিতে নাকি? আরে মীরাকে কেন ডিভোর্স দিতে যাবো? ওর সাথে আমার বিয়ে হলে তো ওকে ডিভোর্স দিব। মানে কি বলছিস ভাইয়া তুই? আমার ঠিক কিছুই তো আমার মাথায় ঢুকছে না। কাব্য, মীরার সাথে আমার কোনো বিয়ে ঠিয়ে হয় নাই। আমাদের বিয়েটা একটা নাটক ছিল, আর মীরা তোকে কাছে পাওয়ার জন্য এটা করেছে। কাব্য, তুই হয়তো আমার কথা বুঝতেছিস না, তোকে সবটা বুঝিয়ে বলছি। শোন, আগে এটা বলতো, তুই মীরাকে কি আগে থেকে চিনতি? কই না তো। ওহ আচ্ছা, শোন, এ হলো রিমা, যার কথা তোকে আগে বলছিলাম। আমরা দুইজন একে অপরকে ভালোবাসি। একদিন আমাদের পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু সেদিন রিমা আসে না, বরং মীরা আসে আর বলে যে ও রিমাকে অপহরণ করেছে, আর ওর কথা মতো কাজ না করলে ও রিমাকে মেরে ফেলবে। বিশ্বাস করো ভাই, আমি শুধু রিমাকে বাঁচানোর জন্য মীরা আমাকে যা যা বলছে আমি তাই করেছি, এবং ও কথা মতো মীরাকে বিয়ে থেকে শুরু করে
তোকে ওর জালে ফাঁসাতে আমি ওকে সব রকম সাহায্য করেছি। ভাই তুই আমাকে ভুল বুঝিস না, এখন তুই যেভাবেই পারিস তুই ওর জাল থেকে বের হওয়ার চেষ্টা কর। আর একটা কথা, আমার সাথে যখনই মীরা তোর সম্পর্কে কথা বলতো তখনই তোর নাম শুনলেই ওর চোখ দেখে মনে হতো ওর চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি। তা তোরা বিয়ে করছিস কবে? আমাদের তো আজ 10 দিন হলো বিয়ে হয়ে গেছে। ওহ, বিয়েও করে ফেলেছিস? আমাকে তোরা একটা বড় মুখের কথাও বললি না। সবই কপাল। তা আব্বু আম্মু কেমন আছে? আছে একরকম, তোর জন্য চাষি সবসময় কাঁদে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে তারপর আমি ওখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি মীরা কেন এরকম করলো। আর আমি তো আগে থেকে ওকে ভালো করে চিনতামও না, তাহলে কিসের প্রতিশোধ আমার থেকে নিতে চায় ও? যার কারণে শুধু আমার নয়, নিজের চরিত্র দাগ লাগাতে পিছু পা হলো না। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে দেখি যে দরজা খোলা। ভাবলাম হয়তো মীরা হাসপাতাল থেকে চলে এসেছে। তখন হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো হাসির শব্দ আসছে। আমি দরজা খুলে ভিতরে যেতেই দেখছি একটা খুব অপরূপ সুন্দরী মেয়ে মীরার সাথে বসে কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হয় কোনো স্বর্গ থেকে উঠে আসা রাজকুমারী। তখন মীরা আমাকে আসতে দেখে বলে উঠল, এই তুমি মানুষ নাকি আর কিছু? হ্যাঁ, বাহিরে যাব অন্তত একটা ফোন তো করে বলবে যে আমি বাহিরে যাচ্ছি। আর আমি কতবার কল দিলাম, কলটা রিসিভও করলে না। কতটা টেনশন হচ্ছিল আমার তুমি জানো। আসলে আমি কি ব্যাপার, আজ এত ভালো করে কথা বলছে, আর সাথে মেয়েটা কে? এই মানুষটা আবার কোন ভাবনার জগতে হারিয়ে গেল। আচ্ছা তোমার যদি মন না চায় তাহলে বলার প্রয়োজন নাই। আসলে তেমন কিছু না, তোমরা গল্প করো, আমি খাবার। এই একদম না, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। এ হলো আমার কাছের বান্ধবী মনি, একটা জরুরি কাজে এখানে এসেছে। তো সেই কাজের জন্য ওকে এখানে 3 মাসের মতো থাকতে হবে। তাই আমি বলেছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলে ও আমাদের সাথে এই কয়দিন থাকবে। আর আমাদের তো অনেকগুলা রুম খালিই পড়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারে। ভাই আপনারা ভাবছেন মেয়েটা সুন্দরী দেখে থাকতে বলছি, তা নয়। মেয়েটা আসার কারণে বদমাশি মায়েটা একটু ভালো করে কথা বলছে দেখে বললাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এদিকে মীরা, তোকে বলেছিলাম না আমি বললে ও না করবে না। চল খাবার টেবিলে যাই। চল। তারপর আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম, আর ওরা কথা বলছে। আরে এত কম খাচ্ছিস কেন? যা লাগবে নিয়ে খা। আর শোন, আমার বাড়িতে কোনো লজ্জা করবি না। তোর যা যা লাগবে আমার জিনিস ব্যবহার করতে পারবি, কোনো সংকোচ করবি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি এখানে আসার পর তোর একটা জিনিসের উপর আমার চোখ পড়ে গেছে। বলতে পারিস পছন্দ হয়ে গেছে। আমার কাজ হয়ে গেলে আমি কিন্তু তোর চোখে ধুলা দিয়ে তা নিয়ে যাব। ঠিক আছে, যা নেওয়ার তা নিস, চোখে ধুলা দেওয়া লাগবে না। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ছাদে এসে রাতের আকাশ দেখছি। ঠিক তখনই, কি ব্যাপার জিজু, একা একা এই মেঘাচ্ছন্ন আকাশে কি দেখছেন? মানুষ তো পরিষ্কার আকাশে কোটি তারার মাঝে সুন্দর একটা চাঁদকে দেখে, তাহলে আপনি কি দেখছেন ওই আকাশে? মনি, সব মানুষ যে রাতের আকাশে তারা ভরা আকাশের সৌন্দর্য দেখতে ছাদে আসে এমনটা নয়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই মেঘে ঢাকা আকাশটাকে বেশি ভালোবাসে। কি জানি, আমার তো এটা জানা ছিল না। যাই হোক, একটা কথা বলছি শোনেন। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, প্রথমে মনে হলো তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, কিন্তু কিছুদিন পর হঠাৎ আপনার জীবনে এমন কেউ এলো, তখন আপনার মনে হলো আপনি যাকে ভালোবাসেন তার ভিতর নতুন অতিথির তুলনায় সৌন্দর্য বা অন্য কিছু কম আছে। তখন আপনি কি করবেন? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে তার ভিতরে কোনো কমতি আমার কাছে কিছুই মনে হবে না। আর যদি তার সৌন্দর্য দেখে আপনি ভালোবাসেন তাহলে তা আপনার কাছে ভালোবাসা নয়। আর ভালোবাসা তো সেটাই যেখানে সৌন্দর্য উঁচু নিচু নেই, যেখানে আছে শুধু মনের মিলন। আর এখন যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি বলবো আমি আমার জীবনে একজনকেই ভালোবাসি, আর সে আমার কাছে সবার থেকে আলাদা, যার দুনিয়া জুড়ে আমি ছিলাম আর আমার দুনিয়া ছিল সে। তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। এভাবে দেখতে দেখতে প্রায় আরও 2 মাস কেটে যায়। মনি মেয়েটার সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে, আর মীরাও এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তবে ইদানিং দেখছি মনি মেয়েটা আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, কথায় কথায় গায়ে ঢলে পড়ে। আমার মীরার অনুপস্থিতি হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু দিয়ে পালিয়ে যায়। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মীরা মুস্কি হাসতে হাসতে বাথরুম থেকে বের হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, পাগল হলে নাকি? আজকে আপনাকে এত খুশি খুশি লাগছে যে? হঠাৎ তখনই মীরা আমার দিকে তাকিয়ে আমার কথার কোনো জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। যাক, আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে বাইরে যেতেই শুনতে পাই মীরা মনিকে বলছে, দোস্ত আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কালকে আসবো। তুই একটু তোর দুলাভাইকে দেখে রাখিস কেমন? তুই না বললেও দেখে রাখতাম, আর এখন যেহেতু তুই বললি তখন তোর বরকে আমি আরও স্পেশাল ভাবেই রাখবো।
আচ্ছা মীরা, তুই না বলেছিলি তোর বাবা তোকে বাড়িতে যেতে মানা করেছে? হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন যেতে বলছে। আর কালকে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা, তোরা থাক। তারপর কথাগুলো বলে মীরা চলে যায়। আর আমি খাবার টেবিলে যেতেই মনিও খাবার খেতে এলো। তারপর খাবার খেয়ে দিনটা গল্প করে কাটিয়ে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। তখনই আমার রুমে মনি এলো। এই নাও দুলা ভাই, ফলের জুসটা খেয়ে নাও। আমি জুস খাই না। থাক, খেতে হবে না। আমি কত কষ্ট করে জুসটা তোমার জন্য বানিয়ে আনলাম। যখন জুসটা খাবে না তাহলে কি আর করা যায়, ফেলেই দেই। মন খারাপ করে বলল মনি। থাক, ফেলে দিতে হবে না, আমাকে গ্লাসটা দাও। বলে মনির দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল ওর দিকে। মনিকে আজ লাল শাড়িতে যা লাগছে না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তাকানো দেখে মনে লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? কালকের পর থেকে তো আমাকে আরো কাছ থেকে দেখতে পারবে। মামা মানে? কিছু না, জুসটা খাও। তখন আমি কিছু না বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু করে জুসের গ্লাসে চুমুক দিচ্ছি। আর মনি আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। জুসের গ্লাস শেষ হওয়ার পর হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। সেই সাথে ভেতরে পশুটাও জেগে উঠছে। চারপাশটা কেমন যেন ঘোলাটে দেখছি। হঠাৎ কেন জানি মনে হলো আমার পাশে নীলা লাল শাড়ি পরে আমাকে ওর কাছে ডাকছে। আমি ওকে জড়িয়ে ধরে বিছানার চাদরে আড়াল হয়ে গেলাম। আমি দরজার দিকে তাকাতেই দেখি যে মীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আমি মনিকে বুকের উপর থেকে সরিয়ে কাপড় ঠিক করে রুমের বাইরে আসতেই কে যেন মাথায় একটা খুব জোরে বাড়ি দিল। আর আমি সাথে সাথেই মাটিতে পড়ে যাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা কি যেন দেখতে পাচ্ছি। আব্বুর মতো কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলছে। মীরা, মা তুমি এই কুকুরটার জন্য আমাদের গিয়েছিলে, ওকে যেন মাফ করি। তুমি তো বলছিলে এই চরিত্রহীনটা ভালো হয়ে গেছে। একটা কথা কি জিনিস, কুকুরের লেজ যতই সোজা করতে চাস না কেন তা বাঁকাই থাকবে। শুধুমাত্র তোর কথা আর তোর পেটের বাচ্চার কথা ভেবে ওকে মাফ করতে চেয়েছিলাম। এখন তো ওকে। কথাটা বলেই কাব্যের বাবা কাব্যকে মারতে শুরু করলো। মারের চোটে কাব্যের গা ফেটে রক্ত বের হচ্ছে। কাব্যের মার দেখে মেয়েরা খুব কাঁদতেছে। এদিকে কেউ কাব্যের বাবাকে আটকাতেও পারছে না। কাব্যকে মারতে মারতে যখন হাতের লাঠি ভেঙে যায় তখন তিনি বলেন, এই সবাই গিয়ে গাড়িতে উঠে পড়ো। আর একটা কথা, কেউ যদি এই জানোয়ারটাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করো তাহলে তার যে কি হাল করব তা বুঝতে পারছো। আর মা, তুমি আমাদের সাথে চলো। বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তার পিছন পিছন সবাই বের হয়ে যায়। সবাই বের হতেই মনি রুম থেকে বের হয়ে মীরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আর মনির পিছন পিছন মীরাও চলে যায়। শুধু পিছনে ফেলে যায় কাব্যের রক্তাক্ত দেহ। অসমাপ্ত। 7 বছর পর। মনি, এই মনি, কোথায় তুমি? দেখে যাও তোমার পাজি ছেলে আমার জামা কাপড়ের কি অবস্থা করেছে। এই একদম আমার আব্বু সোনাকে পাজি বলবে না বলে দিচ্ছি। আর তোমার জামা কাপড় নষ্ট করেছে, বেশ করেছে। কি বেশ করেছে, দাঁড়াও দেখাচ্ছি। বলে মনিকে বুকের ভেতর টেনে নিলাম আমি। এটা কি হলো? তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলে কেন? বেশ করেছি, কি করবে তুমি? হ্যাঁ মনিমা কোথায়? নিচে গাড়ি অপেক্ষা করছে। এই ছাড়ো, বাবা ডাকছে। তাড়াতাড়ি গোসল করে বের হও, আমাদের যেতে হবে তো নাকি? তারপর রানা মনিকে ছেড়ে গোসল করতে চলে যায়। আর রানার গোসল হলে মনিও গোসল করে নেয়। আচ্ছা, ওরা তৈরি হোক, এই সুযোগে সামান্য একটু পরিচয় দিই আপনাদের। মনিকে আপনারা আগে থেকে চেনেন। আর রানা, সে হয়তো বুঝতেই পারছেন, রানা মনির বর। আজ 6 বছর হলো ওদের বিয়ে হয়েছে। মনির কিছু শারীরিক সমস্যার কারণে এত বছর পর ওরা সন্তান নিয়েছে। ওদের ছেলে রোহানের বয়স এখন 3 মাস। আর আজকে ওরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে। যদিও মনি যেতে চায় না অতীতের কথা ভেবে, কারণ মনির একটাই ভয়, যদি ওখানে গেলে ওর সব সুখ হারিয়ে যায়। তারপর দুজন রেডি হয়ে মনির বাবার কাছে আসে। বাবা, ঢাকায় ওর না গেলে হয় না? মা, তোর বরকে আমি কি একা পাঠাচ্ছি? তোর সঙ্গে যাচ্ছিস বলে এত চিন্তা কি? ভয় করছে বাবা, যদি ওখানে গিয়ে সবকিছু হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলার ভয় করছো তুমি? কই কিছু না। আচ্ছা মনি, তুমি আমাকে একটা কথা বলবে? এখন তার বিশ্রাম করার সময়। সেই সময় যদি আমার মতো একটা দামড়া ছেলে ঘরে বসে থেকে বাবাকে গাধার মতো খাটাই, তাহলে সেটা ভালো লাগবে? এই সাবধানে কথা বলবে। আমার বুড়ো ছেলেটাকে আর একবার গাধা বললে তোমার মাথা ফাটাবো। মা, তুই এটা কি করছিস? মাইকে ছেড়ে দে। আব্বু, আমরা তাহলে আসি, নিজের খেয়াল রাখবে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বলে গাড়িতে উঠলো মনি। প্রায় 4.5 ঘন্টার পর ঢাকায় আসলাম। ঢাকায় একটা বড় শপিং মলের সামনে আসতেই ড্রাইভারকে বললাম, ড্রাইভার, গাড়িতে শপিং মলের কাছে পার্ক করেন তো। কি হলো, এখানে নামলে যে? কিছু কি কিনবে?
হ্যাঁ, বাবুর জন্য কিছু কাপড় নিব। ঠিক আছে, চলো। তারপর আমরা মলের ভিতরে ঢুকে পড়ি। মনি, তুমি বাবুর জন্য কাপড় দেখো আর আমি একটু মলটা ঘুরে দেখি। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। ওকে সুইট হার্ট। তারপর আমি মলটা ঘুরে দেখছি। ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার হাত টেনে ধরলো। আমি পেছন ঘুরে দেখি একটা 6 বছর বয়সের হবে একটা মেয়ে। কিছু বলবে মা? আঙ্কেল, জুসের বদলে কোকটা খুলে দেবো? আমি না খুলতে পারছি না। ঠিক আছে দাও, জুসের বোতলের কর্কটা খুলে দেই। তা মামুনি, তুমি এখানে একা কেন? তোমার মা বাবা কোথায়? তোমার এভাবে একা একা ঘোরা ঠিক নয়। আমার আব্বু নেই। আম্মু বলেছে যে আব্বু নাকি অনেকদিন আগেই ওই আকাশে তারা হয়ে গেছে, তাই আমার সাথে আসতে পারে নাই, তাই আমি আম্মুর সাথে এসেছি। সরি মামুনি, আমি বুঝতে পারিনি। তা মামুনি, তোমার নাম কি? আমার নাম হলো রাইসা। এই রাইসা, কোথায় গেলি মা? এই রে, আম্মু ডেকেছে, মনে হয় আমাকে না পেয়ে রেগে গেছে। আমি যাই। আরে শোনো তো, যা চলে গেল। ভারী মিষ্টি মেয়ে তো। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো। এই একা একা কি ভাবছো এত? চলো, আমার হয়ে গেছে। কিছু না, চলো। তা আমার আম্মুটা এত ঘুরলে হবে? বাড়িতেও তো যেতে হবে। হ্যাঁ চলো, তবে বাড়িতে গিয়ে আমাকে কিন্তু চিংড়ি মাছ রান্না করে খাওয়াবে। চিংড়ি মাছের কথা শুনেই মীরার মনটা খারাপ হয়ে গেল, কারণ কাব্য যে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় নাকি কাঁচা চিংড়ি মাছ অনেকবার খেয়েছিল, সে কাব্যের আম্মুর কাছে শুনেছে। ঠিক আছে মা, খেও, এবার তো চলো। তারপর মীরা রাইসাকে নিয়ে মলের বাহিরে আসতে দেখেই যে কাব্যের মতো কেউ গাড়িতে করে চলে যাচ্ছে। মীরা হঠাৎ কাব্যকে জীবিত দেখে মীরার পৃথিবীটা যেন থমকে গেল। মীরা ভাবল, এটা কি করে সম্ভব? মরা মানুষ কি করে জীবিত হতে পারে? গাড়ি মীরার দৃষ্টির আড়াল হওয়ার আগেই মীরা একটা অটোতে উঠে পড়ে আর গাড়িটাকে ফলো করতে থাকে। একসময় গাড়িটা একটা বাড়ির ভিতরে যায়। আরে, এটা তো মনির বাড়ি। তাহলে মনি ফিরে এসেছে। মিনা মনির বাড়ির কাছে এসে অটোর ভাড়া মিটিয়ে মনিদের বাড়িতে ঢুকে আর চুপি চুপি জানালা দিয়ে ভেতরে তাকাতেই মীরার পৃথিবী যেন থমকে গেল। এ কি দেখছে সে? এটা দেখার আগে ওর মৃত্যু হলো না কেন? কারণ মীরা ভিতরে তাকাতেই দেখে যে মনি কাব্যকে কিস করছে। তার কিছুক্ষণ পর মীরার কানে একটা বাচ্চার কান্না এলো। রানা, আমাকে এবার তো একটু ছাড়ো, বাবু কাঁদতেছে তো। তারপর মনি ভিতরে যেতেই মীরা কলিং বেল দেয়। এ সময় আবার কে বাড়িতে আসলো ভেবে দরজা খুলতে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনি কে আপু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাব্য মীরাকে আপু বলে ডাকায় অবাক হয়ে যায় মীরা, আর তার থেকেও বেশি অবাক হয়ে গেল এটা শুনে যে সে কিনা তার হবু বউকে চিনতে পারছে না। এই বাবুর আপু, বাড়িতে কে এসেছে? একটা আপু এসেছে, চিনি না তো। ঠিক আছে, তুমি ভেতরে এসে বাবুর পাশে বসো, আমি দেখছি। তারপর মনি বাহিরে আসে আর কাব্য ভিতরে ছেলের কাছে চলে যায়। এদিকে মনি বাহিরে আসতেই দেখে মীরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এ কি তুই এখানে? হ্যাঁ আমি। আর ভিতরে যে গেল ও আমার কাব্য, তাই না? কি বলছিস তুই এসব পাগলের মতো? আমার বর কেন তোর কাব্য হতে যাবে? তুই তো নিজের হাতে নিজের বরকে আগুনে পুড়ে মেরে ফেলেছিস, তাই না? তাহলে তুই এখন কেন এসব বলছিস? না, ওকে আমি মারিনি। তুই আমার কাছ থেকে ওকে আলাদা করতে তুই নিশ্চয়ই কোনো চাল চেলেছিস, যার কারণে ও আমাকে চিনতে পারছে না। রানা, আমি 5-10 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি বাবুকে একটু দেখে রেখো। হ্যাঁ। তারপর মনি মীরার হাত ধরে ওদের বাড়ির বাইরে এসে বলে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি ওর সাথে এমন কিছুই করেছি। কি করেছি জানিস? শোন তাহলে। তোর কাব্যর পুরাতন সব স্মৃতি আমি নষ্ট করে দিয়েছি, বুঝতে পারছিস? ওর সব স্মৃতি আমি একদম নষ্ট করে দিয়েছি। ওর পরিবার, তুই এবং তোদের সবাইকে ভুলে গেছে। এমনকি এটা ওদি জানে না ওর নাম রানা নয়, ওর নাম কাব্য। আমি ওকে সব ভুলিয়ে ওকে এক নতুন জন্ম এবং এক নতুন পৃথিবী দিয়েছি, যার সবটা জুড়ে আমি, শুধুই আমি। কিন্তু আফসোস, আমার শুধু ওর মন থেকে একটা জিনিস মুছতে পারিনি। জানি না প্রত্যেক রাতে কি ওর স্বপ্নে এসে গান গায়, যাকে আমি মুছে দিতে পারছি না। আর হ্যাঁ, তুই ওকে দেখে এত অবাক হচ্ছিস কেন? আর নিজের বর করছিস কেন? তুই তো ওকে দেখতেই পারতি না। আমাকে সবসময় বলতি ও তোর বোনের খুনি, তাহলে আজ ওর প্রতি এত দরদ উঠছে কেন তোর? মনি দেখ, আমি সত্যটা না জেনে ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দে। কাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিস? যাকে তুই তার পরিবারের কাছে খারাপ বানাতে আর মেরে ফেলতে মিথ্যা কথা বলে আমার সাহায্য নিয়েছিলি, তাই না? এটা তোর ভাগ্য ছিল যে সেই রাতে যখন নেশার ঘোরে ও আমাকে করে আমার সাথে সহবাস করেছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম ওকে মেরে ফেলবো তোর কথা মতো, কিন্তু আমি তা পারি নাই। কেন জানিস? তুই যেদিন ওর ছবিটা আমাকে দেখিয়েছিলি তখন সেদিনে ওকে আমার খুব ভালো লেগে যায়, তাই তোর কথা মতো এখানে আসি
এবং প্রথমে তোর কথা মতে ওর সাথে বন্ধুত্ব করি, আর তাতেই জানতে পারি ও আর যাই করুক না কেন কাউকে ঠকাতে পারে না। তারপর থেকে আমি একটা প্ল্যান করি, যেটা ছিল আমার নিজের একান্ত ব্যক্তিগত। আমি জানতাম ওই দিন তুই তোর কথার প্ল্যান মতো ওর বাবা মাকে এনে আমার ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে ওর বাবাকে দিয়ে মার খাওয়াবি, আর সুযোগ বুঝে তুই কাব্যকে মেরে ফেলবি, কিন্তু আমি তা হতে দেইনি। তুই ওখান থেকে বের হওয়ার পর আমাকে বলেছিলি আমি যেন ওই বাড়িতে আগুন লাগিয়ে দেই। হ্যাঁ, আমি সেদিন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তবে তার আগে কাব্যকে ওখান থেকে সরিয়ে নিয়েছিলাম, আর আমার প্ল্যান মতো ওকে তোদের কাছে মৃত বানিয়ে দিলাম। তারপর কাব্যকে নিয়ে আমি চট্টগ্রামে চলে যাই আর চিকিৎসা করাই। ডাক্তারকে টাকা খাইয়ে ওর সব স্মৃতি আমি মুছে দিয়ে ওকে নতুন একটা পরিচয় দেই, আর আমার সব ভালোবাসা দিয়ে ওকে আমার করে নেই। তাই ভালোই ভালোই বলছি মীরা, তুই এখান থেকে চলে যা, আর তোর মাথা থেকে কাব্যর নামটা মুছে ফেল। আর আজকের পর থেকে তোকে আমার রানা মানে তোর কাব্যের আশেপাশেও যেন না দেখি। যদি কাব্যের আশেপাশে কখনো তোকে দেখি, তাহলে তুই যেমন তোর বোনের জন্য ওকে মারতে চেয়েছিলি, ঠিক তেমনই তুই যদি আমাদের মাঝে আসার চেষ্টাও করিস, তাহলে তোকে সরাতেও আমি 2 মিনিট সময় লাগবে না। মনি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ এমনটা করিস না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বলে কি তোকে আমার বরের ভাগ দিব নাকি? এতটা মহান আমি নই। আর তাছাড়া আমি যদি তোর কাছে তোর বরকে চাইতাম, তুই দিতি? তুই কেন? পৃথিবীর কোনো মেয়ে এটা করবে না। ঠিক বলেছিস মনি, আসলে কেউ কখনো তার বরের ভাগ কাউকে দেয় না। তাহলে আমি কেন তোর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি? আমার জিনিস আমি খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব, তুই শুধু তৈরি থাক। আর তোকে অনেক অনেক ধন্যবাদ। কেন জানিস, আজ থেকে আমার মেয়েটাকে আর কেউ অনাথ বলতে পারবে না। তোর মেয়ে মানে? সরি, আমার মেয়ে না, আমাদের মেয়ে, কাব্য আর আমার মেয়ে। আমার মেয়েটা শুধু আমার একটা ভুলের কারণে এতদিন বাবার আদর পায়নি, আর এখন খুব তাড়াতাড়ি সেটা পেতে চলেছে। আসি কেমন? তবে একটা কথা কি জানিস মনি, আমাদের জীবনে এমন কেউ আছে যাকে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলতে পারি না, যেমনটা কাব্য ভুলতে পারে নাই। তুই হয়তো কাব্যর সব স্মৃতি থেকে আমাকে এবং আমার পরিবারের সবার কথা মুছে দিতে পেরেছিস, কিন্তু তাকে ভুলিয়ে দিতে পারিসনি, যে কাব্যর জন্য স্পেশাল। কাব্য আজও তাকে ভুলতে পারেনি, আর সে আজও কাব্যর ভিতরে বেঁচে আছে। এদিকে মীরার মুখে এমন কথা শুনে মনি খুব ভয় পেয়ে গেল আর বলল, তুই কার কথা বলছিস মীরা? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। বলেই মীরা ওখান থেকে চলে যায়। আর এদিকে মনি হঠাৎ কিছু হারিয়ে ফেলার ভয়ে বাড়ির ভিতর দৌড়ে গিয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যেন কাব্যকে ছেড়ে দিলেই কাব্য হারিয়ে যাবে। ওদিকে মীরা এখান থেকে সরাসরি ওর মেয়েকে নিয়ে কাব্যদের বাড়িতে চলে যায় আর সবাইকে বলে দেয় যে কাব্য এখনো বেঁচে আছে। কি বললি মা তুই? আমার ছেলে বেঁচে আছে? তুই একবার আমাকে ওর কাছে নিয়ে চল, কতদিন ছেলেকে দেখি না, আজকে ওকে প্রাণ ভরে দেখব। মা প্লিজ আমাকে শুধু একটিবার নিয়ে চল। না মা, এখনো সময় আসেনি। ও যে তোমাদের কাউকে চিনতে পারবে না, কারণ... তারপর মীরা সবকিছু খুলে বলে কাব্যের পরিবার, মনি আর কাব্যের সাথে যেসব কাহিনীও দেখে এসেছে। মীরার মুখে সবকিছু শুনে সবাই কাঁদতেছে, শুধু কাব্যের বাবা ছাড়া। কাব্যের বাবা কিছুই বলছে না, সোফায় বসে বসে কি যেন ভাবতেছে। তারপর আমি আমার রুমে এসে আলমারি থেকে একটি ডায়েরি বের করে পড়তে থাকি, যেটা কাব্যের লেখার ডায়েরি ছিল। যে ডায়েরি শেষের কথা হাতে গোনা কয়েক পাতায় কাব্য আর আমাকে নিয়ে লেখা আছে, আর বাকিটা ডায়েরি জুড়ে আমার বোন নীলা। ডায়েরিটা পড়তে পড়তে হারিয়ে যায় অতীতে। 7 বছর আগে ফিরে এলাম। সেদিন কাব্যকে ওই বাড়িতে রেখে এসে খুব খুশি খুশি লাগছে, কারণ আজ আমার বোনের হত্যার প্রতিশোধ আমি নিতে পেরেছি। তবুও কেন জানি না আমার মন বলছে আজকে আমি অনেক বড় ভুল করতে চলেছি। এসব ভাবছি আর আলমারিতে কাপড় রাখছি। কাপড় রাখার পর যেই আলমারি বন্ধ করতে যাব, তখনই আলমারিতে একটা ডায়েরি দেখতে পাই। জানি না কি মনে করে আমি ডায়েরিটা হাতে নিতেই ডায়েরির উপর সুন্দর করে লেখা, আমার আর তার লাভ স্টোরি। ভাবলাম বাব্বা, চিটারটা আবার ভালোবাসতেও জানে। পড়ে দেখি একটু, কেন জানি পড়তে মন চাচ্ছে। ডায়েরিটার প্রথম পাতায় আমার বোন নীলাকে নিয়ে একটা সুন্দর কবিতা লেখা, আর তাই আগ্রহটা আরও বেড়ে গেল। নীলার অসমাপ্ত ডায়েরির শেষ থেকে বিশেষ দ্রষ্টাব্দ। আপনাদের মনে আছে নীলার ডায়েরি? কিন্তু সেদিন মীরা অসমাপ্ত রেখেছিল ডায়েরি পড়া শুরু। আমার নীলা আজ ওর বাড়ি যেতেই দাদু বাড়ি থেকে ফোন আসে আমার, আর আমাকে সেখানে যেতে বলা হয় খুব জরুরিভাবে। আমি দাদু বাড়িতে পা রাখার আগেই একটা আননোন নাম্বার থেকে কল আসে হঠাৎ। আমি কলটা রিসিভ করার পর জানতে পারি এটা নীলার মা কল করেছে। এটা নীলার মা জেনে প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তারা কি না কি বলবে এটা ভেবে।
কিন্তু নীলার আম্মুর কথায় আমার সব ভয় কেটে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাকে এমন একটা কথা বলেছে যা শুনে আমি যে কতটা খুশি হয়েছি তা বোঝাতে পারবো না। তবে একটা বিষয় বুঝলাম না, নীলার মা বাবা ব্যাপারটা কিভাবে এতটা স্বাভাবিকভাবে নিল। যাই হোক, এখন আমার সুবিধা হয়েছে। এই একটা কারণের জন্য হলেও অন্তত বাবা মাকে নীলার জন্য মানাতে পারবো, একটা উৎস পেলাম। কিন্তু নীলার মা আমাকে জানি না কেন আজ রাতেই ওদের বাড়িতে যেতে বলছে। কারণটা জানতে চাইলে বলে তারা নীলাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি জানতে চাই কি সারপ্রাইজ। তখন তারা আমাকে একটা প্ল্যানের কথা বলে। আমি প্রথমে তাদের প্ল্যানে রাজি হতে চাইনি, কিন্তু পরে কি জানি ভেবে রাজি হয়ে গেলাম। আর নীলার সাথে জীবনের প্রথম বাজে ভাষায় কথা বললাম। ও আমার কথা শুনে কাঁদতেছিল প্রচুর। ওর কান্না শুনে আমার তেমন একটা ভালো লাগছিল না, তাই কলটা কেটে দিলাম। আর কিছুক্ষণ পর নীলামা ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলে। আমি তাদেরকে বলি যে আজকে যেতে পারবো না, কারণ আজকেই দাদু বাড়িতে আসছি মাত্র। বাড়িতে কথা বলে তাদেরকে জানাবো। কি এত কল দিচ্ছিস কেন? কাব্য প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দিবে না, ওরা আমাকে। হঠাৎ নীলার মুখে এমন কথা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। হ্যালো নীলা, হ্যালো নীলা, কোথায় তুমি? আর কি হলো, কথা বলছো না কেন? নীলা। নীলা কথা না বলায় আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যাই এবং সরাসরি রংপুরের উদ্দেশ্যে প্রায় 1.5 ঘন্টা পর রংপুরে পৌঁছে যাই। তারপর নীলার বাড়ির দিকে যাচ্ছি। অনেক আগেই নীলা আমাদের ওদের বাড়ির ঠিকানা দিয়েছিল। আমি যখন বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি তখন দেখি 2 জন মানুষ রাস্তায় কি যেন ফেলে পালিয়ে যাচ্ছে। তারপর আমি তাড়াহুড়া করে যখন ওই জায়গায় পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমার স্বপ্নে গড়া পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। এ কি দেখছি, আমার নীলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই নীলা, নীলা, তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? কাব্য ভালোই হয়েছে তোমাকে এই অবস্থায় কাছে পেয়ে। মরার আগে তোমাকে দেখার জন্য আল্লাহকে অনেক ডেকেছিলাম। আল্লাহ তাআলা হয়তো আমার এই ইচ্ছাটা পূরণ করছে। না নীলা, না, এ আমি কিছুতেই হতে দিব না। আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, দেখবি তোমার কিচ্ছু হবে না। কাব্য প্লিজ, হাসপাতালে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। আজকে তুমি আমাকে যাদের কথা মতো সারপ্রাইজ দিতে চেয়েছিলে তারাই দেখো আজ তোমাকে কত বড় সারপ্রাইজ দিয়ে দিল। তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার বলা কথাগুলো শুনে আমি মরতে গেছিলাম। তখন আমি মা বাবার রুমে যাই তাদের শেষবারের মতো দেখতে, কিন্তু তখন জানতে পারি তুমি কি যেন সারপ্রাইজ দিতে আমাকে ওই পচা কথাগুলো বলেছিলে। আমি প্রথমে মন খারাপ করলেও পরে এটা ভেবে খুশি হয়েছিলাম যে তুমি এখনো আমারই আছো। এটা ভেবে আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর যখন আমি নিজের রুমে যাব হঠাৎ তখন বাবা মার বলা একটা কথা আমার কানে আটকে গেল। কারণ ওরা যা বলছিল তা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিল জানো? তারা নাকি আমার মা বাবা নয়, আমার মা বাবা নাকি তারা টাকার লোভে মেরে ফেলেছিল।
আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তারপর মীরা রাইসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মীরাও ঘুমিয়ে যায়। পরের দিন খুব সকাল সকাল মীরা মনিদের বাড়িতে যায় আর লুকিয়ে লুকিয়ে ওদের ফলো করতে থাকে। ওরা কি করে, কোথায় যায়, এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে যায়। 15 দিন পর আমি অফিসে কাজ করছিলাম, এমন সময় অফিসে পিয়ন এসে বলল, স্যার আপনার পার্সেল। ঠিক আছে দিন। আমি পার্সেল খুলে দেখি 2টা ডায়েরি। আমাকে আবার ডায়েরি দিল কে? তারপর আমি ডায়েরি খুলে দেখি ডায়েরির প্রত্যেকটা পাতায় লেখা। কি আজব মানুষ রে বাবা, ডায়েরি গিফট করলো, তাও আবার লেখা ডায়েরি। এটা আমি কি করব? আচ্ছা দেখি কি লেখা আছে এই ডায়েরিতে, তাহলে হয়তো বুঝতে পারবো। তারপর ডায়েরি পড়তে লাগলাম। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ কেন যেন মনে হচ্ছে ডায়েরির প্রতিটা শব্দ আমার খুব পরিচিত, আর এই ঘটনাগুলো আমি খুব কাছে থেকে দেখেছি, কিন্তু কোথায় না মনে পড়ছে না কেন। উফ, মাথাটা এত ব্যথা করছে কেন, না আর ভাবতে পারছি না। হ্যালো ম্যানেজার সাহেব, আমার রুমে একটু আসুন। স্যার আসবো? হ্যাঁ আসুন। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমি বাড়ি যাচ্ছি। রাতে অফিসের সব কাজকর্ম আমাকে মেইল করবেন। আর হ্যাঁ, এসএস কোম্পানির সাথে আমাদের কোম্পানির যে চুক্তি হয়েছিল সেই ফাইলটাও আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আমি এদিকটা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড, আমি তাহলে আসছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। জি স্যার। স্যার কোথায় যাবেন? বাসায় চলুন চাচা। ঠিক আছে স্যার। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে ড্রাইভার এক অন্য অচেনা রাস্তায় গাড়ি নিয়ে যায়। তখন আমি বললাম, একই চাচা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাড়ির রাস্তা নয়। স্যার এটা আপনার বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা। ওহ তাহলে ঠিক আছে, এই রাস্তা দিয়েই যান। আমি ড্রাইভারের সাথে কথা বলার সময় হঠাৎ একটা পার্ক চোখে পড়লো। পার্কটাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে, তাই বললাম, চাচা গাড়ি থামান তো একটু। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামাতে আমি গাড়ি থেকে নেমে পড়লাম আর পার্কটার দিকে যাচ্ছিলাম। তখন হঠাৎ, স্যার ওই দিকে কোথায় যাচ্ছেন? চাচা আমি একটু পার্কটা ঘুরে দেখতে চাই, আপনি একটু ওয়েট করুন। আরে স্যার শোনেন তো, যা চলে গেল। এদিকে আমি পার্কের কাছে আসতে দেখি পার্কের মেইন গেটের তালা ঝুলছে, কিন্তু ভেতরে নীল জামা পরে একটা মেয়েকে দেখছি। এই মেয়ে কিভাবে ভেতরে গেল? এমন সময় হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি চমকে গিয়ে পেছন ঘুরতে প্রায় 60 থেকে 80 বছরের একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিছু বলবেন চাচা? তুমি কে বাবা? তোমাকে তো আগে কখনো দেখি নাই, এখানে কি করছো? আসলে চাচা আমার নাম রানা আহমেদ। তা চাচা আপনি কে, আর পার্ক তালা দেওয়া কেন? আমি এখানে দারোয়ানের চাকরি করি। ও তাই? তো চাচা আমার একটা উপকার করুন না, তালাটা একটু খুলে দেন, আমি একটু ভেতরের জায়গাটা ঘুরে দেখতাম। না বাবা, আমি এটা করতে পারবো না। আজ থেকে প্রায় 4 বছর আগে কয়েকজন ছেলে একটা মেয়েকে রেপ করে এখানে মেরে ফেলে যায়, তাই সরকারি লোক এটাকে বন্ধ করে দেয়। এখন যদি তোমাকে ঢুকতে দেই তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমি এই বুড়ো বয়সে কোথায় চাকরি পাবো? লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই কিছু না বলে যে চলে আসবো তখনই। বাবা একটু শোনো তো, তুমি কি এর আগেও এখানে আসতে? কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। না চাচা, আমি তো এখানে নতুন, আর আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তাই হবে হয়তো, বয়স হয়েছে তো। কিন্তু তোমারই মতো একটা ছেলে কয়েক বছর আগে এখানে রোজ আসতো। ছেলেটার সাথে একটা গোলগাল চেহারার মেয়েও আসতো। কি যেন নামটা ছিল মেয়েটার, ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, নাম ছিল নীলিম। নীলা নামটা শুনেই কেন জানি নামটা খুব পরিচিত মনে হলো। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। মোবাইলে তাকিয়ে দেখি মনি কল করেছে। হ্যালো সুইট হার্ট, বলো। জান তুমি কই? এই তো পার্কের কাছে। তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো, একা একা ভালো লাগছে না। আর একটা কথা, আসার সময় আমার জন্য কিন্তু ফুচকা আনতে ভুলবে না। যদি ভুলে যাও তাহলে তোমার খবর আছে। বাবু আমি এখানে ফুচকা কোথায় পাবো? তা আমি কি করব? আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, তার ভেতর ফুচকা নিয়ে বাড়িতে আসবে, নয়তো আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ফুচকা নিয়ে আসবো না, তুমি তোমার রাগ নিয়ে থাকো। যা বাবা, কেটে দিল। একটু মজা করলাম আর মহারানী সত্যি সত্যি রাগ করলো। চাচা আজকে তাহলে আসি, আপনি ভালো থাকবেন। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। তারপর আমি গাড়ির কাছে এসে ড্রাইভারকে বললাম, আচ্ছা চাচা এখানে আশেপাশে কোথাও ফুচকার দোকান আছে? হ্যাঁ স্যার, সামনের রাস্তার মোড়ে একটা দোকান আছে। ঠিক আছে, তাহলে ওখানে একটু থামাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর ড্রাইভারের কথা মতো জায়গা থেকে ফুচকা নিয়ে বাড়িতে এসে কলিং বেল দিতেই মনির দরজা খোলা যায়। আমি যখনই বাড়ির ভিতরে ঢুকতে যাবো তখনই মনি বলল, কি আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, আর কি চাই এখানে? এই রে, ভালোই খেয়ে ফেছে আমার বউটা। এই মনি, পাগল হয়ে গেছো নাকি? আমাকে আপনি করে বলছো কেন? আর আমি না তোমার একমাত্র আদরের বর? এখানে মনি বলে কেউ থাকে না, আপনি এখন আসতে পারেন। তাহলে আমার মনে হয় আমি ভুল ঠিকানায় এসেছি। আমার বউ তো আমাকে আপনি করে বলে না। ভেবেছিলাম বউটাকে সাথে করে নিয়ে ফুচকা খাবো। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমি আসি।
এই বাবু কোথায় যাও? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। বলে আমাকে জড়িয়ে ধরলো আর ফুচকার প্যাকেটটা নেওয়ার চেষ্টা করলো মনি। আরে আপু, আপনি কি করছেন? আমাকে আপনি জড়িয়ে ধরেছেন কেন? আর আমার বউয়ের জন্য আনা ফুচকা চুরি তো ডাকাতি করার চেষ্টা করছেন কেন? এই কে তোমার আপু? হ্যাঁ, আর আমি তোমার একমাত্র বউ না? আমি তোমাকে জড়িয়ে ধরবো না তো কে জড়িয়ে ধরবে? হ্যাঁ, এই বাবু ফুচকা দাও না প্লিজ। সরি, এগুলো আপনাকে দিতে পারবো না, এগুলো আপনার জন্য নয়, আমার জন্য। বলেই ভেতরে ঢুকলাম। তুমি না এক্ষুনি বললে ফুচকা তোমার বউয়ের জন্য, আর আমি তো তোমার একমাত্র বউ। আচ্ছা তাই বুঝি, কই আমার তো মনে পড়ছে না। ফুচকা খেতে খেতে বললাম, আর মনি আমার দিকে তাকিয়ে আছে। এই যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। মনি তখন মুখ কালো করে বলল, তোমার পেট খারাপ, আমার না, আর হলেও তোমার কারণেই হবে। যাও ফ্রেশ হতে আসো। ওহ তাই তো, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তারপর পেট পুরো ফুচকা খাবো। বলে ফ্রেশ হতে চলে যাই। যাও যাও, আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাওয়া তাই না? এবার দেখি কি করে আমাকে দেখিয়ে দেখিয়ে খাও। তারপর সব ফুচকা সাবার করে ফেললো মনি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি একটা ফুচকাও নাই, সব রাক্ষসীটা খেয়ে ফেলছে। তাই মন খারাপ করে সোফায় বসে আছি, খুব কষ্ট হচ্ছে ফুচকাগুলোর জন্য। এদিকে মনি, আহারে বেচারার খুব কষ্ট হচ্ছে ফুচকার জন্য। দেখি তাহলে মজা করি একটু। বাবুর কি মন খারাপ? কই না তো, আমার আবার মন কি জন্য খারাপ হবে? আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাঁড়াও, তোমার মন ভালো করে দিচ্ছি। তাই বুঝি, তা কিভাবে করবে? দেখোই না। তারপর মনি জোর করে আমার কোলে বসে ওর গোলাপি দুই ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয়। আমিও মনির সাথে হারিয়ে গেলাম অন্য কোনো জগতে। প্রায় 5 থেকে 10 মিনিট পর মনি যখন ছেড়ে দেয় তখন দুইজনই খুব হাঁপাচ্ছি। কি বাবুর মন ভালো হয়েছে তো? 10% হয়েছে। কি মাত্র এতটুকু? তা কি করলে বাবুর মন ভালো হবে? বলছি। বলেই মনিকে কোলে তুলে নেই আর বেডরুমের দিকে যাচ্ছি। মনি 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে আর আমার বুকের মধ্যে মুখ লুকাচ্ছে লজ্জাবতীর মতো, আর মাঝে মাঝে আমার বুকের মধ্যে কিস করছে। তারপর আমি মনিকে বিছানায় শুয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিই। এখন দুজনের খুব কাছাকাছি অবস্থান করছি। মনির প্রায় প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করছি। আর না, বদ্ধরুমে কি হচ্ছে তা আপনারা আপাতত বোঝার দরকার নেই। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময়। এই বাবু, আজকে তোমার অফিসে যেতে হবে না। কেন গো, অফিসে যাবো না কেন? অফিসে কত কাজ পড়ে আছে। পড়ে আছে তো কি হয়েছে, অন্যদিন করে দিও। আজ রুহানকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে টিকা দিতে, আর তারপর আমি প্ল্যান করেছি আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা ওকে মাই ডিয়ার বউ। তারপর মনিকে নিয়ে হাসপাতালে চলে যাই আর আমাদের ছেলে রোহানকে টিকা দিয়ে ওদের নিয়ে ঘুরতে বের হই। আমি গাড়ি ড্রাইভিং করছি আর মনি আমার পাশে বসে আছে। আমরা ইট পাথরের এই ঢাকার শহরটা দেখছি। তখন হঠাৎ দেখি শপিং মলের সামনে ওই বাচ্চা মেয়েটা একটা বাড়ির সামনে খেলা করছে। তাই গাড়িটা ওই বাড়ির সামনে পার্ক করলাম, কিন্তু বাড়িটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে কেন। কি হলো, গাড়িটা এখানে থামালে কেন? আমি মনির কথার কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে মামনি, এখানে কি করছো? তুমি দেখতে পারছো না আমি খেলছি? তা আঙ্কেল, তুমি আমার বাড়িতে কিসের জন্য আসছো? আচ্ছা, এটা তোমার বাড়ি? আমার জানা ছিল না মামনি। আমি তো তোমাকে দেখে তোমার সাথে কথা বলতে আসলাম। তুমি আমার সাথে কথা বলতে এসেছো? তাহলে আমার সাথে বাড়িতে চলো, দুজনেই খেলবো আর খুব গল্প করব। না মামনি, আজ না, অন্য একদিন আসবো। আজকে আমার একটু কাজ আছে। না, অন্য একদিন নয়, আজকে যেতে হবে। আর তুমি না আমাকে মামুনি বলে ডাকো। মামুনি মানে তো আম্মু। আর ছেলে হয়ে কি আম্মুর কথা শুনবে না? আমি কিন্তু রাগ করব। আমি রাইসার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি পাকা মেয়ে রে বাবা, কেমন পাকা পাকা কথা বলছে। আমি ওকে কিছু বলতে যাব তার আগেই, আমার মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে, ওর কথা না শুনলে কিন্তু ও খুব রাগ করবে। কথাটা শুনেই আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আরে এই তো ওই আপুটা যিনি আমাদের বাড়িতে এসেছিল। আর তাকে দেখে মনি ভয়ে আমার হাত শক্ত করে ধরলো। আরে আপু, আপনি? হ্যাঁ আমি, আর রাইসা আমার মেয়ে। আর আমাকে আপু না বলে মীরা বলে ডাকলেই খুশি হব। উফ, দেখছেন আমি কি পাগলি মেয়ে, সেই কখন থেকে তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। সরি, কিছু মনে করবেন না, আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে এখানে সরি বলার কি আছে? আর আমি তো আপনার থেকে একটু ছোটই হব। তখন হঠাৎ পেছন থেকে মনি বলে উঠলো, আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনাদের বাড়িতে যাওয়ার জন্য বলছেন, কিন্তু দুঃখিত, আসলে আমরা যেতে পারছি না। অন্য কোনো দিন একদিন না হয় আসবো। আজ আমরা আমাদের ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আর আমাদের গায়ে অনেক ময়লাও লেগে আছে। আরে মা, তাতে কি হয়েছে? তোমরা যদি আমাদের বাড়ির দরজা থেকে কিছু না মুখে দিয়ে চলে যাও, এতে গৃহস্থের অকল্যাণ হবে। তোমরা না হয় আমাদের সাথে একটু গল্প করে ফিরে গেলে। বাবা, এতে তোমার কোনো আপত্তি নেই তো?
একজন মহিলা কথাগুলো বলছে। ঠিক আছে আন্টি, আমার কোনো আপত্তি নেই। এমনিতেও এখানে আমাদের কোনো পরিচিত মানুষ নেই, মানে কোনো আত্মীয় স্বজন নেই। আপনাদের সাথে পরিচিত হলে আমাদেরও ভালো লাগবে। তুমি কি বলো? মনিকে উদ্দেশ্য করে বললাম। মনি প্রথমে না করতে চেয়েও পরে রাজি হলো। আর ওনাকে কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয়, দেখছো না আন্টি কত করে বলছে। মনি তখন আর কিছু বলল না, শুধু নিজের হাতের আঙুল কামড়াচ্ছে। মনি যখন কোনো কারণে ভয় পায় তখন এমনটা করে, কিন্তু এখন কেন এমনটা করছে বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বাড়িতে ঢুকছি। কিন্তু আমি যতই বাড়ির ভিতরে যাচ্ছি ততই বাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। চোখের সামনে ঝাপসা দেখতে পাচ্ছি কয়েকটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করছে, আর তাদের একজন মহিলা লাঠি হাতে তাদের দৌড়ানি দিচ্ছে। তখন আমি একা একা বাড়িটা ঘুরে দেখছি। আর তখন এই ওইদিকে কোথায় যাচ্ছ? যাক না মা, ছেলেটা কত বছর পর বাড়িতে এলো, বাড়িটা একটু ঘুরে দেখুক। কত বছর পরে মানে? আপনারা কি ওকে চেনেন? মনি ভয় পেয়ে বলল, কোথাও এরা রানার পরিবারের মানুষ নয় তো? ও যদি জানতে পারে ওর পরিবারের সবাই বেঁচে আছে, তাহলে আমার কি হবে? ও তো আমাকে ভুল বুঝবে। কি রে, কি এত ভাবছিস? এটাই তো ভাবছিস ওনারা কাব্যকে চিনে কিনা? আচ্ছা, আমি তোর সব সমস্যা দূর করে দিচ্ছি। এনাকে দেখছিস? ইনি হলেন আমার শাশুড়ি, মানে কাব্যকে জন্ম দেয়া কাব্যের গর্ভধারিণী মা। সম্পর্কে তোরও শাশুড়ি মা হয়। আর এই মেয়েটাকে দেখছিস, এ হলো আমার বড় যা। মীরা এসব কথাগুলো বলছে মনিকে। এদিকে হঠাৎ মীরার কথা শুনে মনি খুব ঘাবড়ে যায়। ও এই ভয়টাই পাচ্ছিল যেন, আর বারবার আল্লাহকে ডাকছে কখন তারা এখান থেকে চলে যায়। বৌমা, আমার কোল আমার নাতিকে দিবে না? মনি না চাইতে ও শাশুড়ির কোলে ছেলেকে তুলে দেয় আর মনে মনে বলছে, এখন ছেলের কথা মনে হচ্ছে। ওই দিন তো তারা তাদের ছেলের কথাও শোনে নাই, ওকে সত্যটা বলার সুযোগটা পর্যন্ত দেয় নাই। চোরের থেকেও খারাপভাবে মেরে ফেলে গিয়েছিল। একবারও ভেবে দেখে নাই ছেলেটা বেঁচে আছে কিনা। এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। রুমটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে দৌড়ে রুমের ভেতরে চলে যাচ্ছে। আর হঠাৎ ভেতর থেকে কে যেন চিৎকার করছে। আমি রুমের ভিতরে ঢুকে দেখি রুমে কেউ নেই। তাহলে এই শব্দ, এই আওয়াজ, হঠাৎ আমি আবার দেখতে পাচ্ছি আমার মতো দেখতে একটা ছেলে বাইরে থেকে কিছু ছবি হাতে করে নিয়ে রুমে ঢুকছে, আর রুমের দেওয়ালের একটা গুপ্ত লকারের ছবিগুলো লুকিয়ে রাখছে। আমি ওই জায়গায় গিয়ে গুপ্ত লকারটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। হঠাৎ লকারের ডয়াটা জোরে টান দিতেই খুলে গেল। ডয়াটা খুলে ওখানে বেশ কিছু ছবি দেখতে পাই, আর ছবিগুলো হাতে নিতেই আমি যেন আকাশ থেকে বললাম, এই কি দেখছি আমি? আমার সাথে একটা মেয়ের অন্তরঙ্গ অনেক ছবি। আমি মেয়েটার সাথে কি করে? না না, ভাবতে পারছি না। উফ, মাথাটা এত ব্যথা করছে কেন? চারদিকে অন্ধকার হয়ে আসছে। তারপর কি হলো মনে নেই। রাইসা মা, দেখো তো তোমার আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেলকে বলবে আম্মু খেতে ডাকছে। ঠিক আছে আম্মু। তারপর রাইসা রানা কাব্যকে খুঁজতে খুঁজতে ওদের রুমে এসে দেখে রানা মেঝেতে পড়ে আছে। রাইসা রানার কাছে গিয়ে রানাকে অনেক ডাকছে, কিন্তু ও উঠছে না। তাই রাইসা দৌড়ে মীরার কাছে চলে যায়। আম্মু আম্মু, আঙ্কেল তোমার রুমে মেঝেতে পড়ে আছে কেন? অনেক ডাকলাম, আঙ্কেল কিন্তু উঠছে না। মীরা রাইসার কথা শুনে দৌড়ে ওর রুমে যায়, সাথে মনিও যায়। ওরা গিয়ে দেখে সত্যিই কাব্য মেঝেতে পড়ে আছে। এই কাব্য, তোমার কি হয়েছে? এই উঠো না কাব্য। মীরা, তুই ডাক্তার একটু ডাক না। ও উঠছে না কেন? হ্যাঁ দেখছি, তুই আমাকে একটু সাহায্য কর ওকে বিছানায় উঠাতে। তারপর দুইজন মিলে কাব্যকে বিছানায় শুয়ে দেয়। মীরা কাব্যকে দেখছে, আর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ রিমা বলে উঠল, মীরা, আমার দেবরকে কেমন দেখছিস? কি হয়েছে ওর? ভাবি, ও হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পর জ্ঞান ফিরবে। এদিকে কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আর বাড়ির অনেকেই আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এখানে কি করে আসলাম? আর আমার হাত পায়ের দিকে তাকিয়ে দেখি হাত পায়ে মারের কোনো চিহ্ন নাই। কেন? মাথাও ব্যথা করছে না। আমি বিছানা থেকে উঠতে যাব, তখন এ কি, তুমি উঠছো কেন? বিছানায় শুয়ে থাকো। না না, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না মীরা, আমি বাড়িতে কিভাবে আসলাম? আমি তো ওই বাড়িতে ছিলাম না, আর বাবা তো আমাকে খুব মারছিল। কাব্য, তোমার সব মনে পড়েছে? তুমি আমাদের চিনতে পারছো? ও খোদা, তোমাকে লক্ষ কোটি শুক্রিয়া। চিনতে পারবো না কেন? আর তোমরা আমার সাথে এমনভাবে কথা বলছো যেন আমার কি কিছু ভোলার কথা ছিল বা ভুলে গিয়েছিলাম। আর আমি এখানে কি করে আসলাম? আর থামো থামো, তুমি এত চাপ নিও না, আমি তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা একে একে আমাকে সব বলতে শুরু করে। তারপর মীরা সেই দিন সে বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, এবং ওই দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে সব কিছু খুলে বলল।
ওদের কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছি। এদিকে দেখলাম মনি শুধু কেঁদেই যাচ্ছে, কারণ মনি ভাবছে তার এত বছরের কষ্টে তোলা সুখের সংসার তার চোখের সামনেই ভাঙতে চলেছে। আর আমি কে আছি? এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, এখনো সেই আগের মতোই আছো। হ্যাঁ, তা তো থাকবই। তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। আর আমার বুড়োটার মন খারাপ কেন? কি এত ভাবছো? ভাবছি শুধু আমার কারণে আজ 3টা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। জান, আমার না বেঁচে থাকতে খুব কষ্ট হয়, বারবার মরে যেতে ইচ্ছে করছে। চুপ! এই মরার কথা আর একবার বললে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিনও কথা বলতে আসবো না। আর কে বলল তোমার কারণে 3টা জীবন নষ্ট হয়েছে? আমার সাথে যা যা হয়েছে তা আমাদের ভাগ্যে লেখা ছিল। আর এখন তুমি যদি মারা যাও তাহলে একবারও কি ভেবে দেখেছো তোমার ছেলে মেয়ে দুইটার কি হবে? আপু আর মনি আপুর কি হবে? তুমি হয়তো আপুর উপর রাগ করে আছো, তা কথাটা স্বাভাবিক, কারণ আপু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও কোনোদিন মুখ ফুটে এটা বলবে না যে কাব্য আমি তোমাকে ভালোবাসি, কারণ আপু জানে তুমি তাকে ভালোবাসবে না। আর মনি আপুও তোমাকে অনেক ভালোবাসে, হয়তো আমাদের থেকে একটু বেশি। তুমি কি তাকে কষ্ট দিতে পারবে? যার কারণে তুমি বেঁচে আছো তাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে যেতে পারবে? তোমার যখন কিছু মনে ছিল না তখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। একবার নিজের জীবনের উপলব্ধি থেকে ভেবে দেখো, আমি তোমাকে যখন ছেড়ে গিয়েছিলাম তখন তোমার কেমনটা লেগেছিল। আমি না হয় তোমার বাবা মা, তোমার বোন এবং মণিয়াপুর কথা বাদ দিলাম, কিন্তু তোমার ছেলে মেয়ের কথা ভেবে দেখো। মেয়েটা আজ পর্যন্ত তার বাবাকে দেখে নাই, রাতের একটা তারাকে তার বাবা মনে করে। আর আজ যখন জানতে পেরেছে তার বাবা বেঁচে আছে, সে কতটা খুশি হয়েছে। তুমি কি তোমার মেয়ের খুশির কথা একবারও ভেবে দেখবে না? এই সমস্ত কথা এক নিঃশ্বাসে বলল নীলা আমাকে। নীলা, আমি এখন কি করব তুমি বলো? আমি না পারবো তোমাকে ভুলে যেতে, আর না পারছি ওদের মেনে নিতে। আমি এটাও অস্বীকার করতে পারবো না যে আমি না চাইলেও ওদের মায়া জড়িয়ে পড়েছি। আমি ওদের মায়া থেকে বের হতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। প্লিজ নীলা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এ হয় না কাব্য, তুমি ওদের মায়া থেকে বের হতে পারবে না, কারণ ওরা তোমার বিয়ে করা বউ। তুমি যতই ওদের মায়া থেকে বের হতে চাইবে ততই ওদের মায়ায় জড়িয়ে যাবে। তাহলে আমি কি করব তুমিই বলে দাও নীলা। তুমি ওদের মেনে নাও। আঙ্কেল, তুমি কার সাথে কথা বলছো? হঠাৎ রাইসার কথা শুনে পাশে তাকিয়ে দেখি নীলা আর নেই, সম্পূর্ণ উধাও। তাহলে এটা কি আমার কল্পনা ছিল? এতক্ষণ যা যা বললাম সব নীলা আমাকে কল্পনা করিয়ে বলেছেন। হয়তো নীলা এখন কোথা থেকে আসবে? কারো সাথে না। মা, তুমি এত রাতে এখানে কি করো? আম্মু বলল ছাদে নাকি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন তো তুমি ছাড়া আর কেউ নেই, তাহলে কি তুমি আমার আব্বু? রাইসার মুখে আব্বু ডাক শুনে বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। নিজের সন্তানের মুখে আব্বু ডাক শুনলে যে কতটা শান্তি লাগে তা আগে কখনো জানতাম না। তাই আমি রাইসাকে বুকে নিয়ে ওর মুখে একটা চুমু দিয়ে বললাম, হ্যাঁ মা, আমি তোমার আব্বু। আরেকবার আব্বু বলে ডাকো না মা। আব্বু, আব্বু তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমার স্কুলের বন্ধুরা ওরা আমাকে প্রতিদিন বলে ওর বাবা পুতুল কিনে দিয়েছে, ওর বাবা ওইটা কিনে দিয়েছে। তখন আমার না খুব মন খারাপ করতো। আর জানো আব্বু, ওদের আব্বু আম্মুরা ওদের প্রতিদিন স্কুলে নিয়ে যায়, কিন্তু তুমি আর দুই আম্মু আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে, প্রতিদিন আমার সাথে খেলবে। হ্যাঁ মা, আমি তোমাকে রোজ স্কুলে নিয়ে যাব, তোমার সাথে খেলবো, অনেক খেলনা কিনে দেবো। রাইসা মা, যাও, তোমার দাদি ভাইয়ের সাথে খেলতে ডাকছে তোমাকে। যাও, ভাইয়ের সাথে খেলা করো। আমি সামনে তাকিয়ে দেখি মীরা আর মনি দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে আবার ছাদের এক কোণে দাঁড়ালাম। ওরা দুইজন আমার দুই পাশে এসে দাঁড়িয়ে পড়ে। কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মীরা বলল, কাব্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও তোমাকে বলবো, যদি পারো মেয়েটার মুখের দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুল প্রতিশোধের নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো, যেদিন আমি সত্যটা জানতে পেরেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। অনেকবার নিজেকে শেষ করে দিতেও চেয়েছি, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারিনি। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। এদিকে কাব্য চুপচাপ। দেখো কাব্য, সব মানুষই তো ভুল করে থাকে, আর আমিও করেছি।
তোমার সাথে অন্যায় করেছি। অনেক বছর তোমাকে তোমার পরিবারের থেকে দূরে রেখেছি। যদি পারো আমাকে মাফ করে দিও প্লিজ। কাব্য এখনো চুপ। আচ্ছা, আমরা চাইলে কি তিনজন পুরাতন সব কথা ভুলে নতুন করে